আমি আমার আম্মুকে খুন করেছি। ইভানের কথা শুনে আঁতকে উঠল রাত্রি ও তার আম্মু। ইভানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে দুজন, যেন বিশ্বাসই হচ্ছে না তাদের এই কথা। তার নিজেদের কানকে বিশ্বাস করতে পারছে না। তখন রাত্রি অদ্ভুত সূচকে বলল, তুই কি সত্যি তোর আম্মুকে খুন করেছিস, নাকি আমাদের ভয় দেখানোর জন্য এসব বলছিস? হুম, আমি আমার আম্মুকে খুন করেছি। আর আমি আপনাদের ভয় দেখাতে যাব কেন, যেখানে এই ইভান চৌধুরী নাম শুনলে সবাই ভয় পায়? ইভানের কথা শুনে রাত্রি রেগে গেল। রাত্রির চোখ মুখ লাল হয়ে গেল। রাত্রি কল্পনা করতে পারছে না যে একটা ছেলে কিভাবে তার নিজের আম্মুকে হত্যা করতে পারে। রাত্রি ইভানের কথা শুনে তার আম্মুকে তার রুম থেকে বের করে দিয়ে দরজাটা লক করে দিল। রাত্রি এত পরিমাণ রেগে গেছে যে রাগে তার শরীর কাঁপছে। রাত্রি কোনো কথা না বলে ইভানের দিকে একবার তাকিয়ে বেল্ট হাতে নিল। রাত্রি আর কোনো কথা না বলে ইভানকে বেল্ট দিয়ে অনবরত মারতে লাগলো। ইভান চুপচাপ মার খাচ্ছে, কিছু বলছে না, এবং কি চিৎকারও করছে না। রাত্রি ইভানকে বেল্ট দিয়ে প্রায় 5 মিনিট অনবরত পিটাতে লাগলো। ইভানের চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু ইভান মুখ দিয়ে কোনো কথা বের করতেছে না, চুপচাপ মার খাচ্ছে। এক পর্যায়ে রাত্রি ইভানকে মারতে মারতে আধামরা করে দিল। তারপর ইভানের দিকে একবার তাকিয়ে রুম থেকে রেগে বেরিয়ে গেল। রাত্রি ইভানকে এত পরিমাণে মেরেছে যে কিছুক্ষণের মধ্যে ইভান অজ্ঞান হয়ে গেল। আপনার হয়তো কিছুই বুঝতে পারছে না এই ইভানকে আর তার আম্মুকে কেন খুন করেছে, কেন বা এই রাত্রি নামের মেয়েটা ইভানকে এইভাবে মারল। সব কিছু জানতে হলে গল্পের সাথেই থাকুন। চলুন শুরু থেকে শুরু করা যাক। সকাল সকাল ঘুমিয়ে আছে ইভান। মাথায় কারোর হাতের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল তার। ইভান তাকিয়ে দেখে তার আম্মু মেহের চৌধুরী। ইভান সাথে সাথে তার আম্মুর হাত ঝেঁটিয়ে সরিয়ে দেয়। তখন তার আম্মু মেহের চৌধুরী বলে, ইভান, প্লিজ, আপনারা এসব ড্রামা বন্ধ করেন। রোজ রোজ এসব ড্রামা ভালো লাগে না। ইভান, তোর কি মনে হয় 15 বছর ধরে আমি ড্রামা করছি? তুই আমার ছেলে ইভান, আমি তোর আম্মু। আম্মু? আমার আম্মু মারা গেছে মিসেস মেহের চৌধুরী। ইভান, আমি তোকে নিজের ছেলের মতো ভালোবাসি। তুই আমার ছেলে ইভান। আমি কারো সন্তান না। আর একটা কথা ভালোভাবে শুনে রাখুন মিসেস মেহের চৌধুরী, আমি জীবনেও আপনাকে মায়ের স্থানে বসাবো না। একদিন তুমি নিজে আমাকে মায়ের স্থানে বসাবে ইভান, আর তুই আমাকে আম্মু বলে ডাকবি। সেটা কখনো সম্ভব না মিসেস মেহের চৌধুরী। এই ইভান চৌধুরী তার সিদ্ধান্তের উপর অটুট। এই ইভান চৌধুরীর সিদ্ধান্ত কেউ পাল্টাতে পারবে না। সেই দিনের অপেক্ষায় আমি 15 বছর ধরে আছি, যেদিন তুমি আমাকে আম্মু বলে বুকে জড়িয়ে নিবে, এবং আমি মরার আগে সেই দিনটা অবশ্যই আসবে। সে আশায় থাকেন মিসেস মেহের চৌধুরী, ওই দিনটা কখনো আপনি দেখতে পারবেন না। সেই দিনের আশায় তো বেঁচে আছি। ওই দিনের আশায় বেঁচে সময় নষ্ট করতেছেন। আপনি চাইলে মরে যেতে পারেন। সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল। ইভানের মুখে এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল মেহের চৌধুরী। তিনি ভাবতে পারছেন না যে ইভান কোনোদিন এই কথা বলবে তাকে। মেহের চৌধুরী নিজেকে সামলে ইভানকে বলে, ফ্রেশ হয়ে নিচে এসো, তোমার আব্বু অপেক্ষা করছে তোমার জন্য নাস্তার টেবিলে। মেহের চৌধুরী কথাটা বলে ইভানের রুম থেকে বেরিয়ে গেল। ইভান একটা বড় নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 20 মিনিট পর নিচে আসলো ইভান। ইভানকে দেখে তার আব্বু ইকরাম চৌধুরী বললেন, তোমাকে কতক্ষণ আগে ডেকে এসেছে তোমার আম্মু, এত দেরি করলে কেন? ইভান তার আব্বুর কথাই কোনো রেসপন্স করলো না। চুপচাপ নাস্তার টেবিলে বসে নাস্তা করে নিল। নাস্তা করে কোনো কথা না বলে সোজা উপরে চলে গেল ইভান। ইভানের এইরকম আচরণ তার বাবা মাকে অদ্ভুত করে না। তার ইভানে এইসব আচরণে অভ্যস্ত। ইভান প্রতিনিয়ত এমন আচরণ করে তার বাবা মায়ের সাথে। তার কিছু বলে না ইভানকে। এর কারণও আছে বটে। গল্পের সাথে থাকুন, সব কিছু জানতে পারবেন। ইভান রুমে এসে বসে রইল। ইভান কি করবে কিছু বুঝতে পারছে না। ইভান নিজের রুমে এদিক ওদিক তাকাতে লাগলো। ইভান এদিক ওদিক তাকাতে গেলে তার চোখ যায় টেবিলের এক কোণায় পড়ে থাকা কলেজের ব্যাগটার দিকে। ইভান ব্যাগটার দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবতে লাগলো। তারপর ঘড়ির দিকে তাকিয়ে ইভান কিছু একটা ভেবে রেডি হতে লাগলো।
ইভান রেডি হয়ে কলেজের ব্যাগটা কাঁধে নিয়ে বাইকের চাবিটা নিয়ে নিচে চলে এলো। ইভানের আম্মু, আব্বু, ইকরাম চৌধুরী ও মেহের চৌধুরী নিচের সোফায় বসেছিল। তার ইভানের কাঁধে কলেজের ব্যাগ দেখে অনেক অবাক হয়। অবাক হওয়ার কারণও আছে। ইভান এবার অনার্স প্রথম বর্ষে। ইভান ভার্সিটিতে ভর্তি হয়েছে শুধু তার আব্বুর কথায়। ইভান প্রায় 1 মাস আগে ভার্সিটিতে ভর্তি হলো। এই 1 মাসে ইভান কোনোদিন ভার্সিটিতে যায়নি। তার আব্বু আম্মু অনেক বলার পরও ইভান কোনো কথা শুনিনি। তাই তার আব্বু আম্মু অনেক অবাক হয়। ইভানের আব্বু আম্মু ভালোভাবেই বুঝতে পারছে যে ইভান ভার্সিটিতে যাচ্ছে। তারপরও ইভানের আব্বু ইকরাম চৌধুরী ইভানকে বলে, কি রে, কোথায় যাচ্ছিস? কলেজের ব্যাগ নিয়ে? যখন দেখতেই পাচ্ছ কলেজের ব্যাগ নিয়ে যাচ্ছি, তার মানে কলেজেই তো যাচ্ছি, তাই না? তাহলে জিজ্ঞেস করার কি আছে? কলেজে যাচ্ছিস ভালো কথা, একবার বলে যাবি তো? এটা তো তোমার থেকে আশা করা যায়। আমার থেকে কোনো কিছু আশা করাটা বোকামি মিস্টার ইকরাম চৌধুরী। আর এই ইভান চৌধুরী কাউকে জানানোর প্রয়োজন মনে করে না। ইভান, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? এর চেয়ে ভালোভাবে আমি আর কথা বলতে পারি না। আর এর চেয়ে বেশি কিছু আশা করবেন না আমার থেকে। ইভান, তোমার আর কথা বলতে হবে না, তুমি যাও। সাবধানে যেও, আর কোনো ঝামেলা করবে না কলেজে গিয়ে। ইভান মেহের চৌধুরীর কথাই কোনো রেসপন্স না করে বাসা থেকে বেরিয়ে গেল। ইভান বেরিয়ে গেলে তার আব্বু আম্মুর মাথায় হাত দিয়ে সোফায় বসে একে অপরের দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ফেল। ইভান বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে সোজা ভার্সিটিতে যেতে লাগলো। ভার্সিটির প্রায় অনেকটাই দূরে। বাইক নিয়ে যেতে প্রায় 20 মিনিটের মতো লাগবে। ভার্সিটির অর্ধেক পথ এসে ইভান কিছু একটা ভেবে গাড়িটা একটা দোকানের সামনে দাঁড় করালো। ইভানের মুডটা খারাপ, তাই ইভান সিগারেট খাওয়ার জন্য গাড়িটা দাঁড় করালো। ইভান গাড়িটা রাস্তার এক সাইডে স্ট্যান্ড করে দিয়ে দোকান থেকে একটা সিগারেট নিয়ে নিজের মতো টানতে লাগলো আর বাতাসে ধোঁয়া ছাড়তে লাগলো। ইভান চোখ বন্ধ করে সিগারেট টানতে লাগলো। এমন সময় কিছু একটা আওয়াজে চমকে উঠল সে। ইভান চোখ খুলতেই তার সামনে দিয়ে একটা প্রাইভেট কার চলে গেল। ইভান বুঝতে পারছে না শব্দটা কি হলো। ইভান এদিক ওদিক তাকিয়ে দেখে তার বাইকটা মাটিতে পড়ে আছে, সাথে বাইকের আয়নাটা ভেঙে গেছে এবং টুকটাক অন্যান্য ক্ষতি হয়েছে। ইভানের আর বুঝতে বাকি রইল না যে কাহিনীটা কি ঘটেছে আর গাড়ির এই অবস্থা কেমনে হয়েছে। মুহূর্তের মধ্যে ইভান রেগে গেল, রেগে চোখ মুখ লাল হয়ে গেল। ইভান সামনে তাকিয়ে দেখে কারটা প্রায় অনেক দূর চলে গেছে। ইভান রেগে গাড়িটা তুলে স্টার্ট দিতে লাগলো এবং সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল। ইভান বাইকটা ফুল স্পিডে দিয়ে টানতে লাগলো প্রাইভেট কারটা থামানোর জন্য। এইদিকে সেই গাড়িটা ইভানের গাড়িকে ধাক্কা দিয়েছে। তার ভিতরে বসে আছে রাত্রি এবং তার ড্রাইভারকে উদ্দেশ্য করে বলছে, এটা কি হলো? ম্যাম, আমি কি করব? আপনি তো দেখতেই পেলেন যে সামনে থেকে একটা ট্রাক চাপিয়ে দিল। আর এখন যদি আমি এই দিক দিয়ে না চাপাইতাম তাহলে তো আমরা এতক্ষণে উপরে টিকিট কেটে সিরিয়ালে দাঁড়াইতাম। আমি সেটার কথা বলিনি। সাইডে বাইকটা যে ধাক্কা খেয়ে পড়ে গেল, আমি সেটার কথা বলেছি। ম্যাম, রাস্তায় তো জায়গা ছিল না, বাইকটাও ভালোভাবে পার্ক না করা, রাস্তার মধ্যে রেখে দিয়েছে, যার ফলে ধাক্কা লেগে গেছে হালকাভাবে। এতক্ষণ বাইকের কথা চিন্তা করলে আমরা উপরে থাকতাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাদের গাড়িটা আটকানো দরকার ছিল আর বাইকের ক্ষতিপূরণ দেওয়া উচিত ছিল। ম্যাম, ওইখানে যদি দাঁড়াতাম তাহলে টাকাও নিতেও, আমাদের গাড়িও ভাঙতো, সাথে আমাদের মারও খেতে হতো। আপনি তো জানেন আজকালকার যে পরিস্থিতি। জানি। আচ্ছা, এসব বাদ দাও, চলো। রাত্রি কথাটা বলে ড্রাইভার কষে ব্রেক মেরে গাড়িটা থামিয়ে দিল। এইভাবে থামতে দেখে রাত্রি বলল, কি হলো? এভাবে গাড়ি থামালে কেন? ম্যাম, সামনে দেখেন। রাত্রি সামনে তাকাতে দেখতে পেল তাদের সামনে বাইক নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আর এইটা সেই বাইক যে বাইকে তারা একটু আগে ধাক্কা দিল। ইভান বাইক দিয়ে ফুল স্পিডে চালিয়ে প্রাইভেট কারের সামনে গিয়ে খানিকটা দূরে বাইকটা থামালো এবং প্রাইভেট কারের সেখানে থেমে গেল। ইভান এর মেজাজ পুরো গরম হয়ে আছে। একে তো ধাক্কা দিয়েছে, তার উপর আবার সরি বলা বা গাড়ি থামায়নি। ইভান কারের কাছে এসে ড্রাইভারের কলার ধরে গাড়ি থেকে বের করলো এবং সাথে সাথে 2টা থাপ্পড় বসিয়ে দিল। ইভান কিছু বলার আগে গাড়ি থেকে রাত্রি বের হয়ে ইভানকে উদ্দেশ্য করে বলে,
আপনার সাহস কিভাবে হয় আমার ড্রাইভারের গায়ে হাত তোলার? একে তো আমার গাড়ি ধাক্কা দিয়েছেন, আবার সরি না বলে সেখান থেকে চোরের মতো পালিয়ে এসেছেন, আবার আমার উপরে ছোট লোকের মতো রাগ দেখাচ্ছেন। বেয়াদব মেয়ে কোথাকার! তুই জানিস তুই কার সাথে কথা বলতেছিস? তুই কারে ছোট লোক বলতেছিস বাস্টার্ড? মুখ সামলে কথা বলুন। এই নে তোর গাড়ির ক্ষতিপূরণ, 10,000 টাকা। আশা করি এত টাকা লাগবে না বাইক ঠিক করাতে। বাকি টাকাটা তোকে ভিক্ষা দিলাম বাস্টার্ড। কথাটা বলেই রাত্রি তার ব্যাগ থেকে 10,000 টাকা বের করে ইভানের হাতে ধরিয়ে দিল। ইভানের হাত ধরে ইভানের হাতে টাকাটা ধরিয়ে দিয়ে বলল, এইবার আমার ড্রাইভারকে সরি বল। সরি বলবে তাও আবার ইভান চৌধুরী? হাউ ফানি! এই মেয়ে, টাকা গরম কাকে দেখাচ্ছিস? তুই জানিস আমি কে? তোর মতো মেয়েকে আমি ইভান চৌধুরী 10 বার কেনা বেচা করতে পারি। কথাটা বলেই ইভান মানিব্যাগে যত টাকা ছিল সব টাকা বের করে রাত্রির মুখে ছুঁড়ে মারল। মানিব্যাগ মেবি প্রায় অনেক টাকাই ছিল। সব টাকা বের করে রাত্রি 10,000 টাকা সহ রাত্রির মুখে ছুঁড়ে মারল। রাত্রি কিছু বলার আগেই ইভান বলল, তোর মতো মেয়ে আমার হাত টাচ করেছে, ভাবতেও নিজের হাতের প্রতি ঘৃণা হচ্ছে। কথাটা বলেই ইভান তার বাইক থেকে পানির বোতল নিয়ে এসে রাত্রির সামনে তার হাতটা ধুয়ে নিল। রাত্রি তো প্রচুর পরিমাণে রেগে গেছে, রাগে শরীর থরথর করে কাঁপছে। রাত্রি ইভানকে থাপ্পড় মারার জন্য হাত ওঠালে ইভান ধরে ফেলে। এই ইভান চৌধুরীর গায়ে হাত তোলার আগে 10 বার ভাববি। আমি অন্য কেউ না, আমি ইভান চৌধুরী। কথাটা বলে ইভান রাত্রি গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয়। রাত্রি থাপ্পড় খেয়ে কিছু বলছে না। রাত্রির শরীরও মনে আগুন জ্বলছে। তখন ইভান বলল, তুই আমাকে থাপ্পড় মারতে চেয়ে ভালো করিসনি। এইবার দেখ ইভান চৌধুরী কি জিনিস। কথাটা বলে পাশে পড়ে থাকা একটা ডাল হাতে নিল ইভান। এটা দেখে রাত্রি আর ড্রাইভারের প্রচুর ভয় পেয়ে গেল। ইভান ডালটা হাতে নিয়ে গাড়ির সামনে চলে গেল। গাড়ির গ্লাস ভাঙতে যাবে, এমন সময় ইভান কিছু একটা ভেবে থেমে যায় আর রাত্রিকে উদ্দেশ্য করে বলে, ভাবছিলাম কাঁচগুলো ভেঙে দিব, কিন্তু না, এটা করলে তোর আর আমার মধ্যে তফাৎ রইল কই? তোকে আমি 72 ঘন্টার মধ্যে দেখে নিব। এই রাত্রির গায়ে হাত তুলেছিস, জাস্ট ওয়েট অ্যান্ড সি। সাহস থাকলে এই শহরের মধ্যে থাকবি, কোথাও যাবি না। এই ইভান চৌধুরী কারো ভয়ে পালায় না। অপেক্ষায় থাকলাম, দেখা হবে কোনো এক সময় কোনো নতুন জায়গায়। কথাটা বলেই ইভান সেখান থেকে বাইক নিয়ে চলে এলো। রাত্রি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে রেগে গাড়িতে উঠে ভার্সিটিতে চলে এলো। রাত্রি হলো এই ভার্সিটির নতুন শিক্ষিকা। মাত্র 3 মাস আগে সে এই ভার্সিটির শিক্ষিকা হয়ে এসেছে। রাত্রির বাবা মায়ের একমাত্র মেয়ে। রাত্রির বাবা শহরের নামকরা বিজনেসম্যান। রাত্রি শুধু সময় কাটানো এবং নিজে কিছু করতে চাওয়ার জন্য এই কলেজে শিক্ষিকা হিসেবে জয়েন করেছে। ইভান বাইক নিয়ে সোজা কলেজে চলে আসে। বাইকটা পার্কিং করে কলেজ ক্যাম্পাস দিয়ে হাঁটছে আর পুরো ভার্সিটিটা চারপাশে চোখ বুলাচ্ছে। ইভানের মুডটা পুরাই নষ্ট হয়ে গেছে। তার মুখ দেখে বোঝা যায় সে খুব বিরক্ত ফিল করছে। ক্লাস শুরু হতে আরও 20 মিনিটের মতো দেরি আছে, তাই ইভান কোনো কিছু না ভেবে একটা গাছের নিচে এসে বসে পড়ে। ইভান গাছতলায় আনমনে বসে আছে আর চারপাশটা ভালোভাবে তাকিয়ে দেখছে। ইভান কলেজের চারপাশটা দেখে ভালো লাগা কাজ করে। ইভানের মনটা ভালো হয়ে যায়। ইভান ভাবছে আজ থেকে প্রায় সে কলেজে আসবে তার মন ভালো করতে। এসব ভাবছিল ইভান আর ক্যাম্পাসের চারপাশে তাকিয়ে একটা ভালো লাগা অনুভব করছিল। এমন সময় ইভানের সামনে এসে একটা মেয়ে এসে বলে, এই ছেলে আমার বয়ফ্রেন্ড হবে? ইভান কথাটা শুনে সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে এই কথাটা বলছে তাকে উদ্দেশ্য করে। ইভান কথাটা শুনে বেশ খানিকটা রেগে যায় আর বলে, এই মেয়ে, চেনা নেই জানা নেই অচেনা একটা ছেলেকে বলছেন বয়ফ্রেন্ড হবেন? ভার্সিটিতে কি এসব করতে আসেন নাকি? যত সব ফালতু সস্তা মেয়ে কোথাকার! এই তুই সস্তা খাকে বলেছিস? তুই জানিস আমি কে? তুই কি করতে পারবি? আর তোকে আমার প্রথম দেখায় ভালো লেগেছে তাই বললাম। আর এই রাইসা যা বললে করে দেখাই। তোর ভালো লাগছে মানে তুই আমার বয়ফ্রেন্ড। এই ইভান চৌধুরী কারো কথা মতো চলে না, আর কাউকে ভয় পায় না। আর কি বলি তুই, আমি তোর বয়ফ্রেন্ড হব? হাউ ফানি! তোর মতো রাস্তার মেয়ের সাহস হয় কীভাবে এই ইভান চৌধুরীকে এসব বলার? রাস্তার মেয়ে কোথাকার! তোর কত বড় সাহস তুই আমাকে রাস্তার মেয়ে বলিস? তোকে আমি দেখে নিব, না হলে আমার নামও রাইসানা।
দিন দিন চারিদিকে শত্রু বেড়েই চলেছে। ওকে অপেক্ষায় থাকলাম, রাস্তার মেয়ে কোথাকার মুডটা পুরো নষ্ট করে দিল। কথাটা বলেই ইভান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে সেখান থেকে চলে গেল। রাইসা আর সেখানে দাঁড়িয়ে না থেকে রেগে তার ক্লাসে যেতে লাগে, কারণ ক্লাসের বেল দিয়ে দিয়েছে। ইভান গাছতলা থেকে সোজা ক্লাসে চলে এলো। ক্লাসে সে প্রথম বেঞ্চে বসে পড়ল। আস্তে আস্তে পুরো ক্লাসটা ছাত্রছাত্রী দিয়ে ভরে গেল। সবাই অবাক হয়ে ইভানের দিকে তাকিয়ে আছে, কারণ এই ছেলেটাকে আর এসেই প্রথম বেঞ্চে পৌঁছে আছে। ইভানও বেশ খানিকটা অবাক হয়, কারণ তার পাশে সিট খালি থাকার পরও কোনো ছেলে বা মেয়ে তার পাশে এসে বসেনি। ইভান আর কিছু না ভেবে বসে রইল। এইদিকে রাইসা রেখে ক্লাসে ঢুকে দেখে প্রথম বেঞ্চে একটু আগের ইভান নামে সেই ছেলেটা বসে আছে। এটা দেখে তো রাইসা আরও রেগে গেল, কেননা এই ক্লাসের প্রথম বেঞ্চটা রাইসার জন্য থাকে। রাইসা বড়লোক বাপের একমাত্র মেয়ে, সাথে তার ভাই এই ভার্সিটির ভিপি, তাই রাইসাকে সবে ভয় পায় এবং কেউ কিছু বলে না। আর প্রথম বেঞ্চটা রাইসার জন্য থাকে, ভুলেও কেউ এই বেঞ্চে বসার দুঃসাহস দেখায় না। রাইসা ইভানকে দেখে অনেক রেগে যায়। ক্লাসের সবাই রাইসার দিকে আর ইভানের দিকে তাকিয়ে আছে। ক্লাসে সবাই বুঝে গেছে এখন কি ঘটবে। ইভানের গালে যে থাপ্পড় পড়বে এটা সবাই ভেবে নিয়েছে রাইসাকে দেখে। রাইসা রেখে ইভানকে থাপ্পড় মারতে যাবে, এমন সময় রাইসা কিছু একটা ভেবে রহস্যময় হাসি দিয়ে ইভানের পাশে বসে পড়ে। ক্লাসের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। হওয়ার কথা ছিল কি আর হচ্ছে কি। ইভান বসেছিল, এমন সময় রাইসাকে তার পাশে বসতে দেখে খানিকটা রেগে যায়। ইভান নিজেকে কন্ট্রোল করে বসে রইল। কিছুক্ষণ পর ক্লাসে ম্যাম আসলো, সবাই দাঁড়িয়ে সালাম দিল। ইভান কিছু না ভেবে সবার সাথে অনিচ্ছা থাকা সত্ত্বেও দাঁড়ালো। ইভান দাঁড়িয়ে ম্যামের দিকে তাকিয়ে তো অবাক, সাথে খানিকটা বিরক্ত, কেননা ম্যামটা আর কেউ না, আসার সময় যার সাথে ঝামেলা হলো সেই রাত্রি সালাম নিয়ে সবাইকে বসতে বলল এবং ক্লাসে সবাই বসে পড়ল। রাত্রির টেবিলের সামনে তাকাতেই রেগে গেল। এমনি ইভানের উপর রেগেছিল, এখন আবার ইভান তার সামনে দাঁড়িয়ে আছে। রাত্রি নিজের রাগকে কন্ট্রোল করে, কারণ এটা ক্লাস, এখানে কিছু করা যাবে না, যা করার ভার্সিটির বাইরে করতে হবে। রাত্রি আরও বেশ খানিকটা অবাক হলো, কারণ ইভানের পাশে বসে আছে রাইসা। রাত্রি বুঝতে পারছে না রাইসা কিভাবে ইভানকে ফার্স্ট বেঞ্চে বসতে দিল, কারণ রাইসাকে এই ভার্সিটির সবাই চেনে, স্যার ম্যাডাম সহ, যে রাইসা কেমন। এতক্ষণে তো ইভানের গাল লাল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ইভান তো দিব্যি বসে আছে আর রাইসাও কিছু বলছে না কেন। রাত্রি আর কোনো কথা না ভেবে ক্লাসে মনোযোগ দিল। রাত্রি ইভানকে উদ্দেশ্য করে বলল, এই ছেলে দাঁড়াও। ইভান কিছু বলছে না, চুপচাপ বসে আছে। এটা দেখে রাত্রির রাগটা আরও বেড়ে যায়। রাত্রি ইভানকে ঝাড়ি দিয়ে রাগী গলায় বলে, এই ছেলে, তোমাকে দাঁড়াতে বললাম না, দাঁড়াও। ইভান বিরক্তির সুরে দাঁড়িয়ে পড়ল। জি ম্যাম বলুন। তোমাকে তো আগে কখনো এই ক্লাসে দেখিনি। তুমি কি নতুন ভর্তি হয়েছো? না, প্রথম থেকেই ভর্তি হয়েছি। আমি ভর্তি হয়ে কলেজে আসিনি, আজকে প্রথম আসলাম। এতদিন কলেজে আসোনি কেন? আসার প্রয়োজন মনে করিনি, তাই আসিনি। আর কিছু? কথাটা বলে বিরক্ত সুরে তাকিয়ে রইল ইভান রাত্রির দিকে। তখন রাত্রি মনে মনে ভাবল যে ইভানের পরিচয়টা জেনে নিলে তাকে শিক্ষা দিতে সহজ হবে, তাই রাত্রি ইভানকে বলল, তোমার নাম কি? ইভান চৌধুরী। তোমার পরিচয় দাও। তোমার বাসা কোথায় আর তোমার আব্বু আম্মুর নাম কি? পরিচয় বলতে এইটুকু জেনে রাখুন, আমি ইভান চৌধুরী, আর কিছু বলার প্রয়োজন বোধ করছি না। বাবা মায়ের নাম বলার প্রয়োজন মনে করছো না? কেমন ছেলে তুমি? তোমার আব্বু আম্মু তোমাকে ভদ্রতা শেখায়নি? রাত্রির কথা শোনা মাত্রই ইভান প্রচুর পরিমাণে রেগে যায়। রাগে ইভানের চোখ মুখ লাল হয়ে গেল। ইভান রেগে বলল, আমার বাবা মাকে নিয়ে একটা কথা না, আমার বাবা মাকে নিয়ে কথা বলার রাইট কে দিয়েছে আপনাকে? আর আপনার কাছে ভদ্রতা শিখতে হবে এই ইভান চৌধুরীর? ইভান অনেক রেগে কথাগুলো বলল। রাত্রি ইভানের কথা শুনে আরও রেগে গেল, সাথে ইভানের রাগ দেখে ভয় পেয়ে গেল, কারণ রাত্রি রাস্তার মধ্যেই বুঝে গিয়েছে যে ইভান রেগে গেলে এখানে সবার সামনে থাপ্পড় মারতে পারবে, যেটা ঘটলে রাত্রি আর ক্লাসে মুখ দেখাতে পারবে না। তাই সে নিজের রাগ কন্ট্রোল করে বলল, বসো আর ক্লাসে মনোযোগ দাও।
কথাটা বলে ইভানকে বসতে বলল। ইভান বসে পড়ল আর নিজের রাগ কন্ট্রোল করতে লাগলো। রাত্রিও নিজেকে কন্ট্রোল করে ক্লাসে মনোযোগ দিল আর ক্লাস করাতে লাগলো। ক্লাস চলাকালীন হঠাৎ রাইসা উঠে ঠাস করে ইভানকে সবার সামনে থাপ্পড় দিয়ে দিল। কি হলো কেউ কিছু বুঝতে পারছে না। পুরো ক্লাসের ছেলে মেয়ে রাইসার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কি হলো? ইভানও বুঝতে পারছে না কি হলো। হঠাৎ কেন এই মেয়েটা তাকে থাপ্পড় মারলো। ইভানের রাগ হতে লাগলো। তখন রাত্রি রাইসাকে উদ্দেশ্য করে বলল, কি হলো? এইটা রাইসা, ওকে থাপ্পড় মারলেন কেন? রাইসা যেটা বলল তা শুনে পুরো ক্লাসের ছেলেমেয়ে ইভানের দিকে তাকিয়ে রইল। রাইসার কথাটা শুনে ইভান প্রচুর পরিমাণে রেগে গেল। যে কোনো সময় এখানে ব্লাস্ট হতে পারে। কথাটা ছিল এটা যে ম্যাম, ক্লাস চলাকালীন ও আমার কোমরে হাত দিয়েছে। রাইসা এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। ইভান এমন কিছুই করেনি। রাইসা তখনকার শোধ নেওয়ার জন্য এই কথাটা বলেছে আর ক্লাসের সবার সামনে থাপ্পড় মারল। তখন রাত্রি এমনি রেগেছিল। এখন আবার এই কথাটা শুনে রাত্রির রাগটা বেড়ে গেল। রাত্রি রেগে গিয়ে ইভানের সামনে এসে বলতে লাগলো, তোর মতো ছেলেকে আমার চেনা আছে। তখন আমার সাথে রাস্তায় এসব, আর একটু আগে বেয়াদপি, আর এখন এইসব কাজ। তোর সাহস কিভাবে হয় আমাদের সামনে এই কাজটা করতে, তাও আবার আমার স্টুডেন্টের সাথে? তোকে তো... কথাটা বলেই রাত্রি ইভানকে থাপ্পড় মারতে যাবে। এমন সময় ইভান রাত্রির হাত ধরে ফেলে আর ঠাস ঠাস করে সবার সামনে রাত্রিকে 2টা থাপ্পড় মারে আর রেগে চিৎকার করে বলে, এই মেয়ে নিজেকে কি ভাবো? কোনো কিছু সত্য না জেনে ইভান চৌধুরী গায়ে হাত তুলতে এসেছেন? আমি এমন কিছু করিনি। এই মেয়েটা মিথ্যা কথা বলছে। আমি ইভান চৌধুরী ইচ্ছে করলে রোজ এই মেয়ের মতো 10টা মেয়েকে কিনে আমার বেডে ফেলতে পারি, আর আমি এই মেয়ের কোমরে হাত দিব? হাউ ফানি! আর এই মেয়ে তোমার সাহস হয় কীভাবে ইভান চৌধুরীর নামে মিথ্যা কথাটা বলার? কথাটা বলেই ইভান ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয় রাইসাকে। রাইসা থাপ্পড় খেয়ে টাল সামলাতে না পেরে বেঞ্চের উপর গিয়ে পড়ে। রাইসার ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। পুরো ক্লাস ভয়ে ভয়ে ইভানের দিকে তাকায়। ইভান যে পরিমাণ রেগে আছে তা দেখে সবাই ভয় পেয়ে গেছে। পুরো ক্লাস নিস্তব্ধ। রাত্রে আর সেখানে না দাঁড়িয়ে রাগে লজ্জায় ক্লাস থেকে বেরিয়ে যায়। কারণ পুরো ক্লাসের সামনে তাকে থাপ্পড় মেরেছে ইভান। লজ্জায় মাথা কাটা যাচ্ছে রাত্রির। কারণ ইভানের মতো একটা ছেলের কাছে সে সবার সামনে থাপ্পড় খেয়েছে। তাই রাত্রি ক্লাস থেকে বেরিয়ে পড়ে আর রেগে গাড়িতে উঠে ভার্সিটি থেকে বেরিয়ে যায়। রাইসা উঠে রেগে ইভানকে থাপ্পড় দিতে যাবে। তখন ইভান হাত ধরে ফেলে এবং আবারও ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয় রাইসাকে। রাইসা রেগে বলে, তুই যদি এক বাপের সন্তান হোস তো এখানে দাঁড়া 20 মিনিট। আমি তোকে দেখিয়ে দিচ্ছি আমি কে, আর তুই কার গায়ে হাত তুলেছিস। রাইসার কথা শুনে তো ইভান আরও রেগে গেল। সাথে সাথে ঠাস ঠাস করে আরও 2টা থাপ্পড় মেরে দিল রাইসাকে। তখন ইভান এক হাত দিয়ে রাইসার গাল 2টা চেপে ধরে বলল, এইবার বুঝলি তো ইভান এক বাপের সন্তান? তোর কোন বাপ আছে যা ডেকে নিয়ে আয়। আমি ইভান চৌধুরী কলেজ ক্যাম্পাসেই আছি, আর ভাবিস না যে পালিয়ে গেছি। এই ইভান চৌধুরী কখনো পালায় না আর কাউকে ভয় পায় না। তোর কোন বাপ আছে যা ডেকে নিয়ে আয়, যা। কথাটা বলেই ইভান রাইসাকে ছেড়ে দিয়ে কলেজ ক্যাম্পাসে চলে এলো। সাথে সাথে রাইসা ফোন বের করে কাউকে ফোন করতে লাগলো। ইভান কলেজ ক্যাম্পাসে এসে একটা গাছের নিচে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলো। আর ইভানের ক্লাসের ছেলেমেয়েরা দূর থেকে ইভানকে দেখতে লাগলো। আর সামনে বড় কোনো ঘটনা ঘটবে তার জন্য প্রস্তুত হয়ে চারিদিকে লক্ষ্য রাখতে লাগলো। ইভান দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলো। একটা সিগারেট শেষ হলে আরেকটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো। ইভানের মাথা পুরো খারাপ হয়ে গেছে। প্রায় 5 মিনিট ধরে সিগারেট টানছে সে। ইভান একের পর এক সিগারেট টানছে। এমন সময় পিছন থেকে কেউ লাথি মেরে তাকে ফেলে দেয়। ইভান মাটিতে শুয়ে থেকে পিছনে তাকালো। ইভান পিছনে তাকিয়ে দেখে প্রায় 8 থেকে 10টার মতো ছেলে আর রাইসা দাঁড়িয়ে আছে হাতে হকি স্টিক নিয়ে। তখন ইভান তাদেরকে বলল, কী রে, রাস্তার মেয়ে আসছিস? তোর জন্য অপেক্ষা করছিলাম। মাত্র 10টা ছেলে নিয়ে এসেছিস ইভান চৌধুরীকে মারার জন্য? হায় রে বোকা মেয়ে! রাইসার পাশে দাঁড়িয়েছিল তার ভাই রনি। রনি ইভানের কথা শুনে বলল, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে রাস্তার মেয়ে বলিস? তুই জানিস আমি কে? আমি হলাম এই ভার্সিটির বিপি। তোর মতো ভিপিরে এই ইভান চৌধুরী গুনে না। আজ তোর এমন অবস্থা করব যে তুই জীবনে কোনো দিন হাঁটতে পারবি না। আজ তোর এমন অবস্থা করব যে তোর অবস্থা দেখে
কেউ আর আমার বোনের গায়ে হাত তোলার কথা স্বপ্নও ভাববে না। ইভান চৌধুরী টাইম ওয়েস্ট করতে পছন্দ করে না। আই সালা হারামখোর। ইভানের কথা শুনে রাইসার ভাই রনি একাই ইভানকে মারতে আসে। ইভান মাটিতে পড়েছিল এবং তার পাশে ছিল একটা ইট। রনি ইভানকে মারতে এগিয়ে আসতেই ইভান পাশে পড়ে থাকা ইটটা হাতে নিয়ে সজোরে দিল রনির মাথায় একটা বাড়ি। আচমকা এমন হয়ে ওঠার কারণে রনি কিছু বুঝতে পারেনি। রনি মাথায় হাত দিয়ে মাটিতে পড়ে গেল আর চিৎকার করতে লাগলো মাথায় হাত দিয়ে। রনির মাথা থেকে রক্ত পড়তে লাগলো। রাইসা কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে তার ভাইকে ধরে। ইভান সেদিকে না তাকিয়ে সামনে থাকা ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। পুরো ক্যাম্পাস ইভানের দিকে তাকিয়ে আছে, কেউ এগিয়ে যাওয়ার সাহসটুকু পাচ্ছে না। ইভান এত বাজেভাবে রনির মাথায় মেরেছে যে ইভানের সামনে থাকা ছেলেগুলো ভয়ে ঘামতে শুরু করলো। তখন ইভান রেগে বলল, কি রে, ঘামছিস কেন? আই সোয়ারের বাচ্চা। কথাটা বলেই ইভান রনির হাত থেকে পড়ে যাওয়া হকি স্টিকটা হাতে নিয়ে সামনে থাকা ছেলেগুলোর কাছে এগিয়ে গিয়ে এলোপাথারি মারতে থাকে। ইভান এমনভাবে একের পর এক মারছে যে তারা কিছু করতে পারছে না। ইভান এতটাই হিংস্র হয়ে গেছে যে সামনে যাকে পাচ্ছে তাকে খুব বাজেভাবে আঘাত করছে। একসময় ইভান এলোপাতারি মারতে মারতে সব কয়টাকে মাটিতে শুইয়ে ফেলে। কেউ পালানোর চেষ্টা পর্যন্ত করছে না। ইভান ছেলেগুলোর পায়ে এত বাজেভাবে মেরেছে যে কারোর গায়ে উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত নেই। ইভান মাটিতে ফেলে তাদেরও মারতে লাগে। ক্যাম্পাসের স্যার ম্যাডাম সহ সবাই তাকিয়ে আছে ইভানের দিকে। ইভান এতটা হিংস্রভাবে মারছে যে কেউ ইভানকে থামাতে যাওয়ার কথা কল্পনাও করছে না। ইভান মাটিতে পড়ে থাকা ছেলেগুলোকে 2 মিনিট পিটিয়ে কিছুটা শান্ত হয়। ইভান হকি স্টিকটা হাতে নিয়ে রনি আর রাইসার সামনে গিয়ে দাঁড়ালো। রনি মাথায় হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছে এখনও। তখন রাইসা ইভানের পা জড়িয়ে ধরে বলে, প্লিজ আমার ভাইয়াকে আর মেরো না। আমাকে আমাকে মারো, তাও আমার ভাইয়াকে আর মেরো না। এই ইভান চৌধুরী কাপুরুষ না যে একটা মেয়েকে মারবে। যা, তোর ভাইয়ের প্রাণটা আমি তোকে ভিক্ষা দিলাম আমার পা জড়ে ধরার কারণে। যা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা, নাহলে তোর ভাইকে আর কোনোদিন দেখতে পারবি না। কথাটা বলেই ইভান বাইক নিয়ে সোজা ভার্সিটি থেকে বেরিয়ে যায়। ইভান বেরিয়ে যাওয়ার সাথে সাথে কিছু ছেলেমেয়ে এগিয়ে আসে রাইসাকে সাহায্য করার জন্য। কারণ রনিও একটা মানুষ, এটা ভেবে স্যার ম্যাডামরা সহ অনেকেই এগিয়ে আসে তাদের হসপিটালে নেওয়ার জন্য। অনেকে আসে না কারণ রাইসা আর তার ভাই রনির অত্যাচার আর অহংকারের কারণে। তারা ভাবছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তারপর রাইসা আর আরও কয়েকটা ছেলে মেয়ে মিলে তার ভাইকে গাড়িতে উঠিয়ে হসপিটাল নিয়ে আসে এবং আরও কয়েকটা ছেলে মেয়ে মিলে মাটিতে পড়ে থাকা ছেলে মেয়েগুলোকে ধরে অন্য একটা গাড়ি করে হসপিটালে নিয়ে আসতে লাগলো। অন্যদিকে ইভান বাইক নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে সোজা বাসে আসতে লাগে। ইভান বাসে আসতে আসতে লক্ষ্য করে কয়েকটা ছেলে বাইকে করে তাকে ফলো করছে, সাথে একটা গাড়িও আছে, কিন্তু কেন সেটা ইভান বুঝতে পারছে না এবং কি ছেলেগুলোকেও অচেনা মনে হচ্ছে তার। ইভান ভার্সিটি থেকে বের হওয়ার পর থেকেই বিষয়টা লক্ষ্য করেছে। ইভান এসব দেখে মেজাজ হারিয়ে ফেলে আর নিজে নিজেই বলতে লাগলো, সালা সব কোটাকে আসতে হবে আজকেই, কাল আসলে কি ক্ষতি হতো? এমনি মন মেজাজ ভালো না আজকে, তার উপরে আবার। কথাটা বলেই ইভান মেজাজ হারিয়ে বাইকটা এক সাইডে দাঁড় করায় এবং বাইকের উপরে উঠে বসে। যে ছেলেগুলো বাইক নিয়ে ইভানকে ফলো করছিল তারা ইভানের সামনে এসে বাইক থামাতেই ইভান রেগে বলল, সালার তোদের কারণে আজকাল আর মুড ঠিক থাকে না। বল, তোদের সাথে আমার কিসের হিসাব নিকাশ? সব কিছু যোগ করে আজ তোদের পাওনাটা দিয়ে দেই। বাইক থেকে নেমে ছেলেগুলো ইভানের সামনে এলো। তখন একটা ছেলে ইভানকে উদ্দেশ্য করে বলল, আমাদের সাথে তোর কোনো হিসাব নিকাশ নাই, যা আছে অন্যজনের সাথে। তাহলে তোরা আমাকে ফলো করছিলি কেন? তোকে নিয়ে যাওয়ার জন্য, তুলে নিয়ে যাওয়ার জন্য। ছেলেটার কথা শুনে ইভান হাসতে থাকে। ইভানকে হাসতে দেখে ছেলেগুলো ভুরু কুঁচকে ইভানের দিকে তাকিয়ে থাকে। তখন ইভান বলে, তোরা তুলে নিয়ে যাবি এই ইভান চৌধুরীকে? তোদের কথা শুনে আমার হাসি পাচ্ছে। তোরা তোদের কার্যক্রম শুরু করতে পারিস। কথাটা বলেই ইভান বাইক থেকে নেমে পড়ল। ইভান বাইক থেকে নেমে কিছু বুঝে ওঠার আগেই আচমকা সামনে থাকা একটা ছেলে ইভানের মুখে কিছু একটা স্প্রে করে দিল এবং সাথে সাথেই ইভান অজ্ঞান হয়ে গেল। ইভান চোখ খুলতে নিজেকে হাত পা বাঁধা অবস্থায় নিজেকে একটা বন্ধ করে আবিষ্কার করলো।
ইভান কিছু বুঝতে পারছে না কে এইভাবে তাকে তুলে নিয়ে আসলো। ইভান ঘরের চারপাশে তাকিয়ে দেখে অনেক জিনিসপত্র রয়েছে এবং সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো আছে। ইভান কিছু বুঝতে পারছে না যে তাকে কেন কিডন্যাপ করা হয়েছে, আর তাকে কিডন্যাপ করে কেনই বা এত সুন্দর একটা রুমে রাখা হয়েছে। কিডন্যাপ করে তো মানুষ কোনো পরিত্যক্ত বাড়িতে বা অন্য কোথাও রাখে, কেউ কাউকে কিডন্যাপ করে এত সুন্দর রুমে রাখে নাকি? ইভান আরও অনেক কিছু ভাবতে থাকে, আর ইভান নিজের হাত ছাড়াতে চেষ্টা করে কিন্তু পারে না। ইভানের হাত পিছন থেকে বেঁধে দেওয়া হয়েছে। ইভান কিছু একটা ভেবে ফুলোর থেকে উঠে দাঁড়ায়। ফুলোর থেকে উঠে দাঁড়িয়ে ইভান নিজের পা দিয়ে ঘরে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। ইভান প্রায় ছোটোখাটো অনেক কিছু ভেঙে ফেলে। এমন সময় কেউ খট করে দরজা খুলে। ইভান সেদিকে তাকিয়ে দেখে রাত্রি ম্যাম। রাত্রি রুমে ঢুকে দেখে ইভান তার রুমের অনেক কিছুই ভেঙে ফেলেছে। এটা দেখে রাত্রি অনেক রেগে যায়। রাত্রি দৌড়ে এসে ইভানের গাল চেপে ধরে সোফার সাথে। ইভান নিজের গলা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ রাত্রি তার সমস্ত শক্তি দিয়ে ইভানের গলা চেপে ধরেছে। ইভানের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এমন সময় ইভান পা দিয়ে সজোরে এক লাথি মারে রাত্রিকে। রাত্রি লাথি খেয়ে ছিটকে দূরে চলে যায়, আর ইভান উঠে কাশতে থাকে। আর কয়েক সেকেন্ড হলে ইভান প্রায় মারাই গেছিল। ইভানের লাথি খেয়ে রাত্রি আরও রেগে যায়, আর ইভানের কাছে এসে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দেয় ইভানকে। রাত্রি থাপ্পড় খেয়ে আবারও সোফায় গিয়ে পড়ে। রাত্রি এত জোরে থাপ্পড় মেরেছে যে ইভানের ঠোঁটের কোণ থেকে হালকা করে রক্ত বের হয়েছে। তখন ইভান বলে, আজকের দিনটা হয়তো আপনার, কিন্তু কালকের দিনটা এই ইভান চৌধুরীও আসতে পারে। কালকের দিনটাও আসবে, আর সেটা আসবে এই রাত্রির। দেখ তোর কি অবস্থা করি। কি আর করবি, মেরে তো ফেলবি না নাকি? মৃত্যুর আগে 1 সেকেন্ড সময় যদি চলে আসে আমার, সেদিন বুঝিয়ে দিব এই ইভান চৌধুরী কাকে বলে। তোর গলার আওয়াজ কিভাবে বন্ধ করতে হয় তাই রাত্রি ভালোভাবে জানে। ওয়েট, শুধু দেখ তোর কি অবস্থা করি আমি। কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেল রাত্রি। ইভান কিছু না ভেবে উঠে দাঁড়ায়। ইভান উঠে দাঁড়াতে রাত্রি একটা মোটা লাঠি নিয়ে এসে দিল সজোরে ইভানের পায়ে আঘাত। সাথে সাথে ইভান ফ্লোরে পড়ে গেল। তখন রাত্রি বলল, তুই জানি সকালে কি বলছিলি, আমি ছোট লোক। 2বার আমাকে থাপ্পড় দিয়েছিস, তাও আবার আমার ক্লাসে আমার স্টুডেন্টদের সামনে। দেখ তোর কি ব্যবস্থা করি আমি। কথাটা বলে রাত্রি ইভানকে এলোপাতাড়ি যেখানে সেখানে মারতে থাকে। ইভান চোখ বন্ধ করে সব মার সহ্য করতে লাগলো। প্রায় 2 মিনিট মারার পর রাত্রি ইভানের দিকে তাকিয়ে বলে, কি রে, তোকে তো মারছি, তুই চিৎকার করছিস না কেন? তুই কি মানুষ নাকি গন্ডার? ওয়েট, তোর মতো গন্ডারের চামড়া কিভাবে ছাড়াতে হয় তাই রাত্রি ভালোভাবে জানে। কথাটা বলে রাত্রি ইভানকে আরো জোরে জোরে এলোপাথারি আঘাত করতে লাগলো। রাত্রি ইভানকে মারতে মারতে এক পর্যায়ে আধমরা করে ফেলে, কিন্তু ইভান মুখ থেকে কোনো কথা বলছে না এবং কি চিৎকারও করছে না। এটা দেখে রাত্রি আরও রেগে যায় আর বলে, কি রে, প্রাণ ভিক্ষা চাইবি না? বলবি না আমার ভুল হয়ে গেছে? আমাকে ছেড়ে দিন। এইবার বুঝতে পারছিস তো এই রাত্রিকে? রাত্রির কথা শুনে ইভান রাত্রির দিকে তাকায়। ইভানের সারা শরীর ব্যথা হয়ে গেছে। ইভান ভালোভাবে কথাও বলতে পারছে না। ইভান রাত্রির কথা শুনে হাসতে থাকে, আর হাসতে হাসতে কোনো রকমে বলে, প্রাণ ভিক্ষা চাইবো, তাও আবার এই ইভান চৌধুরী, যেখানে ইভান চৌধুরী মানুষের প্রাণ ভিক্ষা দেয়। আর কি বলেন ক্ষমা চাইবো? হাউ ফানি। এটা কখনো সম্ভব না। মরে যাব তাও এই ইভান চৌধুরী কারো কাছে ক্ষমা চাইবে না। আজ পর্যন্ত এই ইভান চৌধুরী কারো কাছে মাথা নত করিনি। ইভানের এমন কথা শুনে রাত্রি আরও রেগে যায়। সাথে সাথে আবারও ইভানকে এলোপাতাড়ি মারতে থাকে। মারতে মারতে একসময় ইভানকে অজ্ঞান করে ফেলে, আর লাঠিটা ফেলে দিয়ে রেগে রুম থেকে বেরিয়ে যায়। রাত্রি রেগে রুম থেকে বেরিয়ে নিচে চলে আসে। রাত্রি নিচে এসে এক গ্লাস পানি নিয়ে পুরোটা ঢকঢক করে খেয়ে ফেলে। তখন রাত্রির আম্মু রাত্রির এরকম আচরণ দেখে, এভাবে রেগে থাকতে দেখে রাত্রিকে উদ্দেশ্য করে বলে, কি রে, এত রেগেছিস কেন? আর এরকম করছিস কেন? ওই ছেলের সাহস কিভাবে হয় এই রাত্রির গায়ে হাত তোলার আর রাত্রির সাথে বাজে ব্যবহার করার? এই রাত্রিকে তা ভালোভাবে ওকে বুঝিয়ে দিয়েছি। কেন, কি করেছিস ছেলেটাকে? এমন অবস্থা করেছি আগামী 1 সপ্তাহ উঠে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ।
কি করেছিস কি তুই? আমারে গিয়ে দেখতে দে। গিয়ে লাভ নেই, এমন মার মেরেছি যে অজ্ঞান হয়ে গেছে। দেখ রাত্রি, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তো তোকে থাপ্পড় মেরেছে বলে তুইও মারবি? ছেলেটার জ্ঞান ফিল্ডে রেখে আসিস। কখনোই না। যতক্ষণ পর্যন্ত এই রাত্রির পায়ে জড়িয়ে মাফ না চাইবে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে ছাড়া পাবে না। দেখ রাত্রি, বিষয়টা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই শুধু তোর আব্বুর কারণে কিন্তু তুই বেঁচে যাচ্ছিস। লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে। আমি বলছি তুই ছেলেটাকে রেখে আসবি। সেটা কখনো সম্ভব না। ওই ছেলেটা তোকে মেরেছে কারণ তুই অন্যায় করেছিলি, তাই তুই থাপ্পড় খেয়েছিস। এখনো বলছিস এখনো বলছিস সময় আছে। ছেলেটাকে রেখে আয়, না হলে বাড়াবাড়ি হয়ে যাবে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে কোনো বড়লোক বাড়ির সন্তান। সেটা কখনো সম্ভব না। এই রাত্রি যা বলে তাই করে। এই কারণেই তোকে একদিন পস্তাতে হবে। কথাটা মিলিয়ে নিস। এখনো সময় আছে। ছেলেটাকে সরি বলে রেখে আয়। তোমার জ্ঞান দেওয়া বন্ধ করো, যাও এখান থেকে। রাত্রি অনেক রেগে চিৎকার দিয়ে কথাটা বলল। রাত্রির রাগ দেখে তার আম্মু আর কিছু বলল না, কারণ তিনি রাত্রির রাগ সম্পর্কে জানে এবং রাত্রির সিদ্ধান্ত থেকে তাকে কেউ সরাতে পারে না। রাত্রির আম্মু সেখান থেকে চলে যায়। রাত্রি রেগে তার রুমে চলে আসে। রাত্রি তাকিয়ে দেখে ইভান এখনও অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে আছে। রাত্রি সেদিকে একবার তাকে জামা কাপড় নিয়ে তার ওয়াশরুমে ঢুকে পড়ল শাওয়ার নিতে। রাত্রির শাওয়ার নিক, আমাদের দেখে কাজ নাই, বরং আমরা একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফ্ল্যাশব্যাক: ভার্সিটি টাইমে যখন ইভান রাত্রিকে সব স্টুডেন্টের সামনে থাপ্পড় মারে, তখন রাত্রি রেগে ভার্সিটি থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসে। রাত্রি বাসে এসে কাউকে কিছু না বলে সোজা রুমে গিয়ে জিনিসপত্র ভাঙতে থাকে। রাত্রির রুমে জিনিসপত্র ভাঙার শব্দ পেয়ে রাত্রির আব্বু তার আম্মু সেখানে চলে আসে। রাত্রিকে এত রেগে জিনিসপত্র ভাঙতে দেখে তার আব্বু তখন তাকে থামায় আর রাত্রির মাথায় হাত দিয়ে বলে, কিরে মা, এত রেগে আছিস কেন? শান্ত হ। আর কেউ কিছু বলেছে আমাকে বল। আব্বু, ওই ছেলে এই রাত্রির গায়ে হাত তুলেছে। কি আমার মেয়ের গায়ে হাত তুলেছে? কার এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত তুলেছে? পুরো ক্লাসের সামনে, আমার স্টুডেন্টদের সামনে ওই ছেলে আমার গায়ে হাত তুলেছে। তুই শুধু একবার নাম বল, কে তোর গায়ে হাত তুলেছে, বাকিটা আমি দেখে নিচ্ছি। তোমাকে কিছু করতে হবে না, যা করার তোমার মেয়ে এই রাত্রি করবে। তুমি শুধু ওই ছেলেকে তুলে এনে দাও। ছেলেটার নাম, ঠিকানা আর ফটো। ফটো থাকলে দে, আমি এক্ষুনি লোক নিয়ে যাচ্ছি। আমি ছেলেটার ঠিকানা জানি না, আজকে নতুন আসছে কলেজে। আর কোনো ফটো থাকবে কিভাবে? তবে ছেলেটা এখনো ভার্সিটিতেই থাকবে। ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি। আর আমি যাচ্ছি সাথে, তুইও চল। তুই শুধু ছেলেটাকে চিনিয়ে দিবি, ওরা উঠিয়ে নিয়ে আসবে। কোনো কথা নাই, বাতরা নাই। একটা ছেলেকে তুলে নিয়ে আসবে। ছেলেটা হয়তো এমনি এমনি মানেনি তোমার মেয়েকে। জিজ্ঞেস করো, হয়তো তোমার মেয়েই কোনো অন্যায় করেছে। তুমি চুপ করো। আমার মেয়ে অন্যায় করেছে কিনা সেটা বড় কথা নয়, বড় কথা আমার মেয়ের গায়ে হাত তুলেছে। কথাটা বলে রাত্রির আব্বু কাউকে ফোন করে আসতে বলে আর সব কিছু বুঝিয়ে বলে, আর রাত্রিকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে কয়েকটা ছেলে আসে রাত্রিদের বাসার সামনে আর রাত্রিকে কল করে বলে যে চলে এসেছে আর টাকাটা নিয়ে এসে নিচে আসতে বলে। তারপর রাত্রি আর তার আব্বু নিচে চলে আসে আর ছেলেদেরকে সব কিছু বুঝিয়ে বলে আর তার হাফ টাকা দিয়ে দেয়। হাফ টাকা কাজ হওয়ার পর রাত্রির বাবা এবং ছেলেগুলো বাইরে বের হবে। এমন সময় রাত্রির বাবার ফোনে একটা ফোন আসে। রাত্রির বাবা ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে, তারপর রাত্রি আর ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলে, তোমরা যাও, আর রাত্রি তুই ওর সাথে যা। তুই শুধু ছেলেটাকে চিনিয়ে দিবি। কেন আব্বু, তুমি যাবে না? না, আমি যেতে পারবো না। আমাকে ব্যবসায়ের কাজে ইমার্জেন্সি চট্টগ্রাম যেতে হবে, অনেক সমস্যা হয়েছে। ঠিক আছে, যাও। এই দিকটা আমি দেখে নিতে পারবো। ঠিক আছে, যা, আমিও বেরোবো। তারপর রাত্রি একটা গাড়ি আর ছেলেগুলোকে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। রাত্রি বেরোবার কিছুক্ষণ পর রাত্রির বাবা রেডি হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
রাত্রি আর ছেলেগুলো সোজা ভার্সিটির সামনে চলে আসে। রাত্রি আর ছেলেগুলো ভার্সিটির সামনে আসতে রাত্রি লক্ষ্য করলো গেট দিয়ে ইভান বাইক নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে এবং সাথে সাথে রাত্রির ছেলেগুলোকে ইশারা করে ইভানকে দেখিয়ে দেয়। তারপর ছেলেগুলো আর রাত্রি ইভানের পিছু করতে থাকে। তারপর কি হয়েছে তা তো আপনারা জানেন। রাত্রি ইভানকে কিডন্যাপ করিয়ে নিয়ে এসেছে। বর্তমানে রাত্রি শাও নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে। এসে দেখে ইভান এখনও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। রাত্রি ইভানের দিকে একবার তাকিয়ে নিচে চলে আসে আর তার আম্মুকে চিৎকার করে বলে, আম্মু খিদে পেয়েছে, খাবার দাও। রাত্রির ডাক শুনে রাত্রির আম্মু রুম থেকে বেরিয়ে এসে রাত্রিকে খাবার বেড়ে দেয়। রাত্রির আম্মু চুপ করে আছে, কিছু বলছে না। রাত্রি আর কিছু বলছে না। রাত্রি খাওয়া দাওয়া করে সিঁড়ি বেয়ে উপরে চলে এলো আর রুমের সামনে রাত্রি পিছন পিছন তার আম্মু আসে। তখন রাত্রি তার আম্মুকে বলে, কি হলো, আমার পিছন পিছন এভাবে আসছো কেন? একটু আগে তো আমাকে খুব রাগ দেখালে, আর কথাও বললে না। ছেলেটাকে দেখতে আসলাম, সর দেখতে দে। কথাটা বলে রাত্রির আম্মু রাত্রিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাত্রির রুমে ঢুকে পড়ে। রাত্রির রুমে ঢুকতে রাত্রির আম্মুর চোখ জোড়া ভিজে যায়। রাত্রির আম্মু তাকিয়ে দেখে ইভানের সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে ফ্লোরে পড়ে আছে অজ্ঞান হয়ে। রাত্রি আম্মু ইভানকে আর এইভাবে দেখতে পারছে না, তাই তিনি রুম থেকে বেরিয়ে চলে গেলেন আর যাওয়ার আগে রাত্রিকে উদ্দেশ্য করে বললেন, ছি রাত্রি, তুই কি মানুষ? তোরে আমার মেয়ে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। এইভাবে একটা মেয়েকে কোনো মানুষ মারতে পারে, এটা আমার জানা ছিল? আরে মানুষ তো একটা মানুষ খেকো পশুকেও এভাবে মারে না। সারা শরীর কি করেছিস ছেলেটাকে মেরে? তোর ভিতরে কি কোনো মনুষ্যত্ব আছে? তুই কি মানুষ? রাত্রির আম্মুর কথা শুনে রাত্রি কি বলবে কিছু ভেবে পাচ্ছে না। রাত্রি ইভানের দিকে তাকিয়ে দেখে ইভানের শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে। সত্যি তো অনেক বাজেভাবে মেরেছে ইভানকে। রাত্রি রেগে গেলে কি করে সেটা ও নিজেই জানে না। রাত্রি রাগের বশেই ইভানকে এইভাবে মেরেছে। রাত্রি নিজেই নিজেকে ধিক্কার দিতে লাগলো যে কেন সে এত বাজেভাবে মেরেছে। ইভানের দিকে তাকিয়ে খানিকটা মায়া হয় রাত্রির। রাত্রি ইভানের কাছে গিয়ে ইভানকে অজ্ঞান অবস্থায় তুলে খাটে শুইয়ে দেয় আর কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে যায়। রাত্রি একটা মলম নিয়ে এসে ইভানের ক্ষত জায়গাগুলোতে লাগিয়ে দিতে থাকে। রাত্রি ইভানের শার্ট খুলতে রাত্রির চোখ ভিজে ওঠে। পুরো শরীরে মায়ের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। এমন কোনো জায়গা নেই যে মায়ের পড়েনি। এটা দেখে রাত্রির চোখ ভিজে যায়। রাত্রি ভাবতে পারছে না যে সে এইভাবে ইভানকে মেরেছে। রাত্রি মনটা অনেক ভালো, কিন্তু রেগে গেলে রাগের বশে কি করে ফেলে ও তা নিজেও জানে না। রাত্রি ইভানের সারা শরীরে মলম লাগিয়ে দিয়ে ইভানের পাশেই বসে পড়ে। তারপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ইভানের দিকে তাকায়। ইভানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে রাত্রি। ঝগড়া আর মারামারির ভিতরে ইভানকে ভালোভাবে লক্ষ্য হয়নি রাত্রির। রাত্রি ইভানের দিক ভালোভাবে তাকাতে চোখ আটকে যায় তার। ইভানের মায়াবী মুখের দিকে তাকিয়ে মুখ থেকে এখনও বাচ্চাদের মতো মায়াবী স্বভাবটা যায়নি। হালকা চাপদারির সাথে ফর্সা ত্বকে খুব সুন্দর একটা আকার আবরণী দেখতে ইভান। যে কোনো মেয়ে দেখেই ক্রাশ খেয়ে যাবে। সাথে মাথার চুলগুলো অগোছাল হয়ে আছে মাথায়। এখনও কপালের সামনে, যা ইভানের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। রাত্রি একটা মুচকি হাসি দিয়ে ওঠে আর নিজের অজান্তে তার হাত চলে যায় ইভানের চুলে। রাত 10টা, প্রায় 10টার সময় ইভানের জ্ঞান ফিরে। ইভানের জ্ঞান ফিরতে ইভান নিজেকে বিছানায় আবিষ্কার করে আর সাথে সাথে তার শরীরে মলম লাগানো। এটা দেখে ইভান বেশ খানিকটা অবাক হয়। ইভান ভাবতে থাকে এভাবে কেউ কাউকে মেরে মলম লাগিয়ে দেয় নাকি? মেয়েটা কি সাইকো নাকি যে এত মেরে আবার নিজে মলম লাগিয়ে দেয়? যাই হোক, মেয়েটার মনে দয়া মায়া একটু হলেও আছে। ইভান এইসবই ভাবছিল, তখন তার পাশে বসেছিল রাত্রি। রাত্রি ইভানের জ্ঞান ফিরতে দেখে বড় একটা নিঃশ্বাস ফেলে। যাক, শেষমেশ জ্ঞান ফিরল। রাত্রি তো ভয় পেয়ে গেছিল। তারপর রাত্রি রুম থেকে বেরিয়ে চলে গেল। রাত্রিকে চলে যেতে দেখে ইভান মনে মনে বলতে লাগলো, শালা এটা মেয়ে নাকি অন্য কিছু? ইভান এটা ভেবে উঠতে গেলে উঠতে পারে না, শরীর ব্যথা করছে মায়ের খাওয়ার কারণে। ইভান আর ওঠার ব্যথার চেষ্টা না করে শুয়ে রইল আর সামনে কী হবে তা দেখতে লাগলো। রাত্রি রুম থেকে বেরিয়ে সোজা নিচে চলে এসেছে। রাত্রি নিচে এসে দেখে খাবার টেবিলে তার আম্মু এখনও নাই।
রাত্রি তার আম্মুর রুমে চলে যায় আর তার আম্মুর সামনে গিয়ে বলল, আম্মু, রাত্রির আম্মু, চুপ করে আছো কেন? কথা বলো। বল কি বলবি? খাবার খাবে না? না, আমি খাবো না, আমার খিদে নেই, তুই খেয়ে নে যা। আম্মু, তুমি এখনো রেগে আছো আমার উপর? তুমি তো জানো আমি রেগে গেলে কি করে বসি সেটা আমি নিজেও জানি না। রাগের বশে ছেলেটাকে এভাবে নিজের অজান্তে মেরেছি। আম্মু সরি। আর ছেলেটাকে আমি মলম লাগিয়ে দিয়েছি, এখন ঠিক আছে। তুমি আমাকে মাফ করে দাও। রাত্রির কথা শুনে রাত্রির আম্মু বেশ খানিকটা অবাক হয়। তারপর কিছু না বলে রাত্রির দিকে তাকিয়ে বলে, কাউকে এইভাবে মেরে যদি মলম লাগিয়ে দেয় তাহলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? বললাম তো সরি। আর কখনো কাউকে এভাবে মারবো না। এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে, মাফ করে দিলাম। আর এইভাবে কেন কখনো গায়ে হাত তুলবি না কারো গায়ে। ঠিক আছে। তারপর রাত্রি আর তার আম্মু খাবার খেয়ে চলে এলো। রাত্রি খাবার খেয়ে এক প্লেট খাবার নিয়ে নিজের রুমে আসতে যাবে, তখন তার আম্মু তাকে বলল, কি রে, খাবার নিয়ে কই যাচ্ছিস? কোর্ট রুমে। ছেলেটা তো শুধু মাইরই খেয়েছে, সকাল থেকে তো কিছু খায়নি। ও, আমার তো মনে ছিল না, জানিয়ে যা। তারপর রাত্রি খাবারের প্লেটটা নিয়ে রুমে চলে আসে আর টেবিলের ওপর রেখে ইভানের কাছে আসে আর ইভানকে খাটে হেলান দিয়ে বসিয়ে দেয়। ইভান শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে মেয়েটা করছে কি আর করতে চাইছেটা বা কি। তারপর রাত্রি খাবারের প্লেটটা হাতে নিয়ে ইভানের পাশে এসে বসে এক লোকমা খাবার ইভানের মুখের সামনে ধরে আর বলে, নে, হা কর। সকাল থেকে তো কিছুই খাসনি। মরণ গেলে আবার আমার সমস্যা। খাবো না আমি। দেখ, মাথা গরম করবি না। তুই নিশ্চয় বুঝে গিয়েছিস আমি রেগে গেলে কি করি, তাই মাথা গরম করবি না। খেয়ে নে। ইভান ভাবতে থাকে এখন রাত্রি মার খেলে সে শেষ। আর তার খিদেও পেয়েছে, সকালে শুধু নাস্তা করেছিল একবার, তারপর থেকে আর কিচ্ছু খায়নি। তাই ইভান বলে, ঠিক আছে, খাচ্ছি। আমার হাত খুলে দেন। তোর হাত খুলে দিব এটা তুই ভাবলি কি করে? আমি তোর হাত খুলে দেই আর তুই যে মাল আমারে মেরে এখান থেকে বেরিয়ে যা। এতটা বোকা আমি না। কথা দিলাম আমি আপনাকে মারবো না আর এখান থেকে যাব না। চুপচাপ খাবার খেয়ে নিব, তারপর আবার আপনি বেঁধে দিতে পারেন। এই ইভান চৌধুরী কখনো মিথ্যা কথা বলে না। সেটা সম্ভব না। তোকে খাবার আমার হাতেই খেতে হবে। আমি খাবো না আপনার হাতে। সকালে রাস্তায় যেন কি বলেছিলি? আর কি বলেছিলি মনে আছে তো? আমি স্পর্শ করায় আমার সামনে হাত ধুয়ে অপমান করেছিলি। এখন মনে হচ্ছে তো আমি তোকে তোকে আমার সামনেই খেতে হবে। বললাম না আমি খাবো না আপনার হাতে। আমার উপর রাগ দেখানো হচ্ছে? ওকে, আমিও দেখি কতক্ষণ না খেয়ে থাকতে পারিস তুই। তোকে খেতে হলে আমার হাতেই খেতে হবে, না হলে নাই। কথাটা বলে রাত্রি রেখে খাবারের প্লেটটা টেবিলে ঢেকে রেখে দিল আর ইভানকে ধরে খাট থেকে নামিয়ে দিয়ে সোফার কাছে নিয়ে গিয়ে বসিয়ে দিল। ইভান তো অবাক, হঠাৎ এই মেয়ে কি হলো যে তাকে এইভাবে খাট থেকে নামিয়ে দিল। তখন ইভান বলল, এইটা কি হলো? যা হবার তাই হলো। তুই তো খাবি না। আমার ঘুম ধরেছে, আমি ঘুমাবো। ঘুমান তো আমাকে এভাবে নামিয়ে দিলেন কেন? কেন মানে? তোর সাথে কি বেড শেয়ার করবো নাকি আমি? তো আমি কোথায় ঘুমাবো? কেন? সোফায় না হলে ফ্লোরে? আমি ইভান ঘুমাবো সোফায়? এটা ভাবলেন কিভাবে? আমি খাটে ঘুমাবো, আপনি ফ্লোরে ঘুমান। তুই কি আমার জামাই নাকি যে তোকে খাটে ঘুমাতে দেব? তুই হয়তো ভুলে গিয়েছিস যে তুই এখানে কেন। রাত্রির কথা শুনে ইভানের মনে পড়ল যে তাকে কিডন্যাপ করে আনা হয়েছে। এটা তো ইভান ভুলেই গেছিল। ইভান বিড়বিড় করে বলতে লাগলো, আমি তো শ্বশুরবাড়ি আসিনি, আমাকে যে সবাই থাকতে দিয়েছে এটাই অনেক। অন্য কেউ কিডন্যাপ করলে তো পরিত্যক্ত কোনো বাড়ির রুমে ফ্লোরে মশা মাসির সাথে থাকতে হতো। এর চেয়ে এটাই বেটার ইভান। কি রে, কি বিড়বিড় করছিস? না কিছু না। রাতে যদি পেটের টানে খাবার খেতে মন চায় তো ডাকিস। আমি ঘুমালাম। গুড নাইট। ব্যাড নাইট? মানে আমার ঘুম হারাম করে গুড নাইট?
ইভানের রিয়াকশনে রাত্রি কিছু না বলে মুখ ভেঙচি কেটে তার মতো ঘুমাতে লাগলো। আর ইভান ফ্লোরে বসে সোপে হেলান দিয়ে বসে রইল। ইভানের হাতগুলো অনেক ব্যথা করছে। সেই দুপুর থেকে বাধা থাকার কারণে ইভান আর কিছু না বলে ওভাবেই চোখ দুইটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো এবং শরীর ক্লান্ত থাকায় সে ঘুমিয়ে যায়। রাত প্রায় 1টার সময় খিদের চোটে ঘুম ভেঙে যায় ইভানের। ইভান এদিক সেদিক তাকিয়ে উঠে দাঁড়ায়। ইভান খাটের দিকে তাকাতে তার চোখ আটকে যায়। ইভান তাকিয়ে দেখে রাত্রি ঘুমিয়ে আছে আর তার কোমর থেকে শাড়ি কিছুটা অংশ সরে গেছে, যার ফলে স্পষ্টভাবে রাত্রির নাভি ইভান দেখতে পাচ্ছে। ইভান প্রায় 5 মিনিট ধরে রাত্রি কোমরের দিকে তাকিয়ে আছে, যার মধ্যে রাত্রির নাভি এবং তার পাশে থাকা ছোট্ট তিলটা ইভানকে আকৃষ্ট করছে। ইভান খুঁটিয়ে খুঁটিয়ে রাত্রিকে ভালোভাবে দেখতে থাকে। ইভানের বউ হওয়ার জন্য পুরোই পারফেক্ট। ইভান রাত্রির মুখের দিকে তাকিয়ে একটা হাসি দেয়, তারপর রাত্রি কোমরের দিকে তাকিয়ে রাত্রির নাভিতে একটা কিস করে দেয়। বেশ কয়েকটা কিস করার পর ইভান একটা ছোট্ট কামড় বসিয়ে দেয় রাত্রির নাভিতে এবং সাথে সাথে রাত্রি লাফিয়ে ওঠে। এর মুখ তার কোমরের কাছে। রাত্রির আর বুঝতে বাকি রইল না যে ইভান তার নাভিতে কিস করেছে। রাত্রি তাড়াতাড়ি করে নাভিটা শাড়িতে ঢেকে ফেলে আর ইভানের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়ে বলে, কিরে, তোর সাহস কিভাবে হয় এত রাতে আমার সাথে এমনটা করার, লুচু ছেলে? খিদে পেয়েছিল তাই আপনাকে ডাকতে এসেছিলাম, কিন্তু এসে চোখের সামনে এত সুন্দর খাবার দেখে নিজেকে সামলাতে পারিনি, তাই একটু টেস্ট করলাম। এক থাপ্পড় দিয়ে সব ফেলাই দিব দাঁতগুলা, লুচ্চা কোথাকার। আগে ভাবতাম তুই অভদ্র, এখন দেখছি সাথে লুচ্চাও। চোখের সামনে যদি বিরিয়ানি থাকে আর সেটা যদি ঢাকা না থাকে তাহলে তো মানুষ খাবেই, তাই না? এখানে আমার কি দোষ? বিরিয়ানি কি নিচ থেকে তোর কাছে গিয়েছিল নাকি তুই বিরিয়ানির কাছে এসেছিলি? যাক, স্বীকার করলেন যে বিরিয়ানি। বিরিয়ানি আর খাইতে পারলাম কই, টেস্ট করতেই তো কেড়ে নিলেন। কিন্তু একটা কথা বলতেই হয়, বিরিয়ানিটা হেভি টেস্ট ছিল। রাত্রি ইভানের কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। খানিকটা লজ্জা পেয়ে রেগে কটমট করে ইভানের দিকে তাকায়। ইভান রাত্রিকে এভাবে রেগে তাকাতে দেখে ইভান রাত্রিকে উদ্দেশ্য করে বলল, সরি। তোর সরি ঘুষটি মারি, মনটা চাইতেছে তোর বিরিয়ানি খাওয়ার ধান্দা সারা জীবনের জন্য মাথা থেকে নামিয়ে দেই। সরি বললাম তো। এই ওয়েট ওয়েট ওয়েট, তুই হঠাৎ এত ভালো হয়ে গেলি কেমনে? তুই আমাকে বলতেছিস সরি? এই কথাটা তোর মুখ থেকে শুনে তো আমি মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ল্যান্ড করলাম। কাহিনী কি? কোনো কাহিনী নাই। যে ছেলে ক্ষমা চাইবে না বলে মার খেয়ে আদমরা হয়ে সরি বলেনি এবং শেষ পর্যন্ত মার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে, সেই ছেলে হঠাৎ সরি বলছে, বিষয়টা ভাবতে পারছি না। আমি কি সকালের বিষয়ের জন্য সরি বলছি নাকি? সেটা কখনো সম্ভব না। আমি ক্ষমা চাইবো না, যেখানে পুরো দোষটা আপনার ছিল, তাই থাপ্পড় খেয়েছেন। তাই এই ইভান চৌধুরী কখনো ক্ষমা চাইবে না। আর হ্যাঁ, আমি সরি বললাম পারমিশন না নিয়ে বিরিয়ানিতে মুখ দেওয়ার কারণে। দেখ, আমাকে রাগাবি না কিন্তু, না হলে খারাপ কিছু হয়ে যাবে। এতে রাগার কি আছে? আমি যা বললাম মন থেকে সত্যি কথাই বললাম। যেখানে দোষ করিনি সেখানে ক্ষমা চাইবো কেন? ভেবেছিলাম কাল সকালে তোকে ছেড়ে দিব, যেহেতু সরি বলেছিস, কিন্তু এখন এসব শুনে তোর আর ছাড়া পাওয়া হলো না। সেটা আপনার বিষয়, বাসায় গিয়ে বা কী করবো, তার চেয়ে এখানেই ভালো আছি। তুই কি রে ভাই, মানুষ নাকি অন্য কিছু? এত মার খাওয়ার পরও বলছিস এখানে ভালো আছিস, কারণ কি? কারণ আছে একটা। কি? বলা যাবে না, সিক্রেট। তবে একটা বিষয়, এখান থেকে অনেক লাভ হলো। জীবনে প্রথম এরকম বিরিয়ানি টেস্ট করলাম। তুই তো দেখছি ইন্টারন্যাশনাল ক্যারেক্টারলেস, সাথে ইন্টারন্যাশনাল লুচ্চা। এখনই এইটুকুতে ইন্টারন্যাশনাল লুচ্চা বলছেন? সারা জীবন তো পড়েই আছে, তখন কি করবেন? মানে? না কিছু না, আমার খুব খিদে পেয়েছে। তো খাইয়ে দেন। তুই একটু আগে যেটা করলি, এরপরও ভাবছিস তুই খাবার পাবি? তোর খাবার নাই। প্লিজ দেন না, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। ইভান বাচ্চাদের মতো অসহায়ভাবে তাকিয়ে মুখ করে বলল কথাটা। ইভানের এভাবে তাকিয়ে থাকাতে আর এভাবে বলতে দেখে রাত্রির মায়া হয়। তখন রাত্রি বলে, কয়েক ঘন্টা আগে না বললি যে মরে গেলেও আমার হাতে খাবি না? তাহলে হঠাৎ আমার হাতে খেতে চাচ্ছিস কেন? তোর হাব ভাব কিন্তু আমার ভালো লাগতেছে না। কাহিনী কি?
কাহিনী অনেক কিছু, আপনার জানা লাগবে না। খাইয়ে দিবেন কিনা সেটা বলেন। খুব খিদে পেয়েছে। ঠিক আছে, তুই খাটে বস, আমি হাত ধুয়ে আসছি। তারপর ইভান খাটের এক সাইডে বসে পড়ে। রাত্রি হাত ধুয়ে এসে টেবিল থেকে খাবার নিয়ে ইভানকে খাইয়ে দিতে লাগে, আর ইভান রাত্রির দিকে তাকিয়ে থাকতে লাগে। দুজনই এক অন্যরকম অনুভূতি হচ্ছে। সম্পর্কটা অন্য কিছু হলে এখানে অন্য কিছু হতেও পারত। রাত্রি জীবনের প্রথম কাউকে খাইয়ে দিচ্ছে, ভাবতে রাত্রি মনে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। মাঝরাতে একটা মেয়ে একটা ছেলেকে খাইয়ে দিচ্ছে, ভাবতেই এক অন্যরকম রোমান্টিকতা কাজ করে। দুজনে গরম নিঃশ্বাস একে অপরকে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। ইভান খেতে খেতে বলে, আম্মুর উপর এই প্রথম দ্বিতীয় কোনো নারীর হাত থেকে খাইয়ে নিচ্ছি। আমি কি পুরো এলাকার মানুষকে খাইয়ে দেই নাকি? সেটা কখন বললাম? তোর কথা দ্বারা তো এটাই বোঝাই। আমার আম্মুর মতো যদি আপনিও সারা জীবন আমাকে না খাইয়ে দেন, হারিয়ে যান যদি। আমি তোকে সারা জীবন কেন খাইয়ে দিতে যাব? আর হারিয়ে যাব মানে? তোর কথা কিছু বুঝতেছি না। আরে না, এমনি বললাম কথার কথা। আচ্ছা, আপনার কি কোনো বয়ফ্রেন্ড বা পছন্দের মানুষ আছে? মানে? আর তুই আমাকে হঠাৎ এইসব জিজ্ঞেস করছিস কেন? চুপচাপ খেয়ে আমাকে উদ্ধার কর। না, এমনি বললাম। আমাদের সম্পর্কটা তো একটু ভালো হয়েছে, তাই জিজ্ঞেস করলাম। এইটুকু তো জানতেই পারি। ভুলে যাস না, আমি তোর ভার্সিটির ম্যাম। আসছে ম্যাম। কত ম্যাম স্টুডেন্ট সিনিয়র জুনিয়র বিয়ে করে সংসার করতেছে। এভাবে তাকিয়ে আছেন কেন? আমি তো আপনার কথার যুক্তি দিলাম। এখন বলুন, বয়ফ্রেন্ড বা পছন্দের মানুষ আছে নাকি আপনার? না, আমি এসব পছন্দ করি না। বাসা থেকে যার সাথে আমাকে বিয়ে দিবে, আমি তাকেই বিয়ে করব। আমার ভালোবাসা তার জন্য জমা আছে, শুধু হালালের সেই দিন তাকে উপহার দেওয়ার জন্য। আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। তবে আপনি আবার ভালোবাসতেও জানেন? বাহ, বিষয়টা অবাক করার মতো। তোরে তো আমি। থাক, বাদ দেন। ইভান আর কিছু বলল না। রাত্রি প্রায় সব খাবার ইভানকে খাইয়ে দিয়ে পানি খাইয়ে দিল। তারপর চলে যেতে যাবে, এমন সময় ইভান বলে, আমার মুখটা কে মুছে দিবে? ধুর, এত রাতে এসব জ্বালা আর পারি না। দাঁড়া, কাপড় নিয়ে আসছি। তারপর রাত্রি একটা কাপড় নিয়ে এসে ইভানের মুখ মুছিয়ে দেয়। তখন ইভান আচমকা নিজের ঠোঁট দিয়ে রাত্রির ঠোঁট স্পর্শ করিয়ে দেয়। সাথে সাথে রাত্রি ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। তখন ইভান বলে, একটা কিসের পরিবর্তিতে একটা থাপ্পড়? বাহ, ভালোই তো। এদিকে আসেন, আর একটা কিস করে দেই। আপনি আরেকটা থাপ্পড় মেরে দিয়েন। তোরে খাবার দেওয়াটাই হলো আমার বড় ভুল। সারা তোর লজ্জা শরম নাই। একটা মেয়েকে যখন তখন যেখানে সেখানে কিস করিস, লজ্জা? জানি না, হাত খুলে থাকলে তুই আমার কি করতে আজ? কি আর করতাম, বিয়ের আগে বাসরটা করে নিতাম। চল, ছাদে যাই। সত্যি? হুম, চল। এমনিতেই সারাদিন তুই ঘরের মধ্যে বন্দি আছিস, আর আমারও ঘুম আসতেছে না। চল, ছাদে গিয়ে গল্প করি। ঠিক আছে, চলুন। তারপর রাত্রি ইভানকে ধরে ঘরের বাইরে নিয়ে আসে, কারণ ইভান এখনও ভালোভাবে হাঁটতে পারছে না। রুম থেকে বের হতে রাত্রি পাশের একটা রুম খুলে ধাক্কা দিয়ে ইভানকে ভেতরে ঢুকিয়ে দেয়। তখন ইভান বলল, এইটা কি হলো? তোকে কি জন্য তুলে নিয়ে আসছি আমি মনে আছে? আর তোকে নিয়ে আমি এত রাতে ছাদে যাব ভাবলি কেমনে? ছাদে নিয়ে যাবেন না ভালো কথা, কিন্তু এইভাবে ধাক্কা দিয়ে এই রুমে ফেলে দিলেন কেন? আমার ঘুম ধরেছে, আমি ঘুমাবো। কাল আবার ভার্সিটি আছে। আপনারা কি আমি বাধা দিয়েছিলাম? শালা, তোরে বিশ্বাস নাই। তুই ঘুমের মধ্যে আবার যেখানে সেখানে কি না কি করে বসিস। সত্যি বলছি, এবার কিছু করব না। তুই যে পরিমাণে লুচ্চা, তোরে বিশ্বাস করব? তা আবার আমি? তুই চান্স পেলে সত্যি সত্যি বাসরও করে ফেলতে পারিস। না জানি কত মেয়েকে তুই কি করেছিস। আমার চরিত্র তেমন না যে। থাক, আর বলতে হবে না। তোর চরিত্র কেমন তা একদিনেই বুঝে গেছি। আমি ঘুমাতে গেলাম। তোর মনটা চাইলে তুই ঘুমা, না হলে রুমের ভিতরে সব মিলিয়ে কতগুলো টাইলস আছে তা গুণ। কথাটা বলেই রাত্রি রুমটা লক করে দিয়ে তার রুমে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ কালকে আবার তাকে ভার্সিটি যেতে হবে। এদিকে ইভান রুমের ভিতরে ভালোভাবে তাকিয়ে দেখে এই রুমটাও ভালোভাবে সাজানো গোছানো। তারপর ইভান কোনো রকমে খাটের কাছে গিয়ে শুয়ে পড়ে।
পরের দিন সকালে রাত্রি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এলো। নিচে তার আম্মুর সাথে নাস্তা করে নিজের রুমে চলে গেল। ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে চলে এলো। তার আম্মুকে বলে বাসা থেকে বেরোবে। তখন তার আম্মু তাকে জিজ্ঞেস করলো, কি রে, আমি কি ছেলেটাকে খাবার দিয়ে আসবো? রাত্রির আম্মুর কথা শুনে রাত্রি ইভানের কথা মনে পড়ে। রাত্রি তো ইভানের কথা ভুলে গিয়েছিল। রাত্রি তার আম্মুকে বলল, প্রয়োজন নেই, ও খাবে না। আমি ভার্সিটি থেকে না আসা পর্যন্ত যেন রুম থেকে না বেরোতে পারে। যতই চিৎকার করুক রুমের দরজা খুলবে না। ঠিক আছে, তুই তাড়াতাড়ি আসিস আর এই ছেলেটাকে রেখে আসিস। এসব আমার আর ভালো লাগছে না, এসে ভেবে দেখব। কথাটা বলে রাত্রি বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটি এসে অফিস রুমে গেল। কিছুক্ষণ পর ক্লাসের সময় হলে ক্লাস নিতে চলে গেল। রাত্রি ক্লাসে আসতে দেখে প্রথম বেঞ্চটা খালি পড়ে আছে। এটা দেখে রাত্রি বেশ অবাক হয়, কেননা ভার্সিটিতে এমন কোনো দিন আসেনি যে রাইসা ভার্সিটি আসেনি আর প্রথম বেঞ্চে বসেনি। রাত্রি তার টেবিলে গিয়ে বসে আর জিজ্ঞেস করে, প্রথম বেঞ্চটা খালি কেন? সামনে এসে বসো। আর রাইসা কোথায়? রাত্রির কথা শুনে কেউ কিছু বলল না। প্রথম বেঞ্চে ভয়ে কেউ এসে বসছে না। তখন রাত্রি বলল, প্রথম বেঞ্চে এসে বসতে বললাম না, কথা কানে যায়নি? ম্যাম, আজকে যদি প্রথম বেঞ্চে বসি তাহলে পরে রাইসা ভার্সিটি এসে যদি জানতে পারে তাহলে কি করবে সেটা তো আপনি জানেন। বুঝলাম না, তোমরা সবাই রাইসাকে এত ভয় পাও কেন? আর রাইসা আজকে কেন আসেনি বলতে পারবে? কেন ম্যাম, আপনি জানেন না? না, আমি কিছু জানি না। কাল চলে গেছিলাম। কেন, কি হয়েছে? ম্যাম, কাল আপনি ক্লাস থেকে বের হয়ে যাওয়ার পর তারপর ছেলেটা রাত্রি চলে আসার পর কি হয়েছে এক এক করে সব রাত্রিকে বলে এবং কি ক্যাম্পাসে কি কি হয়েছে কাল সব কিছু বলে। রাত্রির ছেলেটার মুখে ইভানের এসব গুণে কিছুটা অবাক হয়, সাথে আটকে ওঠে। কারণ রাত্রি জানতো ইভান একটু খারাপ আর বখাটে, কিন্তু ইভান যে এত ডেঞ্জারাস সেটা জানতো না। তারপর রাত্রি ছেলেটাকে বসতে বলে ক্লাস নেওয়া শুরু করলো। ক্লাস নিতে নিতে একটা ছেলে হাঁপাতে হাঁপাতে দরজার কাছে এসে বলে, ম্যাম আসতে পারি? তোমাকে তো আগে কোনো দিন এই ক্লাসে দেখিনি। তুমি কি এই ক্লাসের? হুম ম্যাম, আমি এই ক্লাসের, আর আমি নতুন ভর্তি হয়েছি কাল। ঠিক আছে, ভিতরে আসো। তারপর ছেলেটা ভিতরে চলে আসলো। ফার্স্ট বেঞ্চটা ফাঁকা দেখে একটু অবাক হলো। তারপর সেখানে গিয়ে বসে পড়লো। রাত্রি ছেলেটাকে ফার্স্ট বেঞ্চে বসতে দেখে কিছু বলল না। তখন রাত্রি ছেলেটাকে আবার বলল, তোমার নাম কি? আবির। ঠিক আছে, ক্লাসে মন দাও আর সবার সাথে ভালো ব্যবহার করবে আর বন্ধু বানিয়ে নিবে। ঠিক আছে ম্যাম। তারপর রাত্রি ক্লাস নেওয়া শুরু করে। ক্লাস শেষ করে রুম থেকে বেরিয়ে যায়। তারপর অন্য ক্লাসে গিয়ে আরও কয়েকটা ক্লাস নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে যায়। রাত্রি সোজা বাসায় চলে আসে। কলিং বেলে চাপ দিতে তার আম্মু দরজা খুলে দিয়ে বলল, তুই এসেছিস? ছেলেটাকে দেখে আয় তো, কি হয়েছে? কেন, কি হয়েছে? তুই ভার্সিটি চলে যাওয়ার 1 ঘন্টা পর থেকে ছেলেটা চিৎকার করে ডাকছিল আর দরজায় লাথি মারছিল। আমি ভয়ে দরজা খুলিনি। ঠিক আছে, আমি দেখছি। কথাটা বলেই রাত্রি তার রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে ইভান নাই। এটা দেখে রাত্রি ঘাবড়ে গেল যে ইভান গেল কই। তখন কালকে রাতের কথা মনে পড়ল রাত্রির। রাত্রি নিজের মাথায় নিজে একটা বাড়ি দিয়ে দিল। রাত্রির মনে ছিল না যে কাল রাতে সে ইভানকে পাশের রুমে রেখে এসেছে। রাত্রি পাশের রুমে গিয়ে দরজাটা খুলে ভিতরে ঢুকলো। ইভান দরজা খোলার শব্দ পেয়ে সেই দিকে তাকালো। রাত্রি ভিতরে ঢুকে দেখতে পায় ইভান ফ্লোরে মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। তখন রাত্রি বলল, কিরে, চিৎকার করছিলি কেন? আর দরজায় লাথি মারছিলি কেন? মন চেয়েছিল তাই। কোনো সমস্যা? তুই কাল ভার্সিটিতে এগুলো কি করেছিস আমি আসার পর? যা করেছি ঠিক করেছি। আমার নামে মিথ্যা কথা বলে আমাকেই মারতে এসেছিল। এখন মনে হয় নিজেই আইসিইউতে ভর্তি আছে। তোর এইসব করা একদম ঠিক হয়নি। তুই কি ভেবেছিস রাইসা ওরা তোকে ছেড়ে দিবে? কখনোই না। এই ভান চৌধুরী কাউকে ভয় পায় না। আপনার কি মনে হয় ওরা এবার আমার কিছু করতে আসলে বেঁচে ফিরবে? তুই কে, তোর বাবা মার নাম কি, তোর পরিচয় দে। তোরে আমার সুবিধা লাগছে না। তুই কাল রাত থেকে আমার সাথে যেমন ব্যবহার করছিস আমার মনে হয় না তুই
এত ভালো। তোর মধ্যে বড় কোনো ঝামেলা আছে। ইভান কিছু বলার আগেই কেউ একজন রুমে প্রবেশ করলো। ইভান তাকিয়ে দেখে একটা মহিলা হাতে খাবার নিয়ে রুমে ঢুকলো। তা দেখে ইভান বলল, আমার তো মনে হয়েছিল এই বাড়িতে কেউ থাকে না, শুধু আপনি একাই থাকেন। এত ডাকাডাকি করলাম, কেউ দরজা পর্যন্ত খুললো না। চিৎকার দিয়ে দরজায় লাথি মারলে কে খুলবে? ভয়েও তো কেউ আসবে না। আর আম্মু, তুমি এখানে খাবার নিয়ে আসলে কেন? ছেলেটা সকাল থেকে কিছু খায়নি, খিদে পেয়েছে হয়তো, তাই নিয়ে এলাম। ও পরে খাবে, আমি খাবার নিয়ে আসবো। তুমি এখন যাও। খাবারগুলো নিয়ে এসেছি, যখন তুই খেয়ে নে। না, আমি খাবো না, ইচ্ছে করছে না। আরে খেয়ে নে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, দাও। অনেক দিন ধরে হলো তোমার হাতে খাই না। তারপর রাত্রির আম্মু রাত্রিকে ইভানের সামনে খাইয়ে দিতে লাগলো। ইভান ভুরু কুঁচকে রাত্রির দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কিরকম বজ্জাত খচ্চর মেয়ে এটা, আমার জন্য আনা খাবার নিজে খেয়ে নিচ্ছে, তার আবার আমার সামনে তার আম্মুর হাতে। ইভান তাকিয়ে দেখে রাত্রি আম্মু রাত্রিকে যত্ন সহকারে খাইয়ে দিচ্ছে আর রাত্রি তৃপ্তি সহকারে খাচ্ছে। এটা দেখে ইভান আস্তে করে হেসে দিল। ইভানে এরকম হাসি দেখে রাত্রি অবাক হয়ে বলল, কি রে, এভাবে হেসে উঠলি কেন? আপনার খাওয়া দেখে হাসি চলে আসলো। আমার আম্মু আমাকে কোনো এক সময় ঠিক এভাবেই খাইয়ে দিত। কেন এখন দেয় না? না, কেন দেয় না? কি হয়েছে? থাকলে তো দিবে, না থাকলে কেমনে দিবে? মানে? আমার আম্মু আর বেঁচে নেই, আমি আমার আম্মুকে খুন করেছি। ইভানের কথা শুনে আঁতকে উঠল রাত্রি ও তার আম্মু। ইভানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে দুজন, যেন বিশ্বাসই হচ্ছে না তাদের এই কথা। তারা নিজেদের কানকে বিশ্বাস করতে পারছে না। তখন রাত্রি অদ্ভুতভাবে বলে, কী সব যাতা বলছিস? আমি যা বলছি ঠিক বলছি। আর একদিন হয়তো আপনি বুঝে গেছেন যে এই ভান চৌধুরী মিথ্যা কথা বলে না। তুই কি সত্যি তোর আম্মুকে খুন করেছিস, নাকি আমাদের ভয় দেখানোর জন্য এসব বলছিস? হুম, আমি আমার আম্মুকে খুন করেছি। আর আমি আপনাদের ভয় দেখাতে যাব কেন, যেখানে এই ভান চৌধুরীর নাম শুনলে সবাই ভয় পায়। ইভানের কথা শুনে রাত্রি রেগে গেল। রাত্রির চোখ মুখ লাল হয়ে গেল। রাত্রি কল্পনা করতে পারছে না যে একটা ছেলে কিভাবে তার নিজের আম্মুকে হত্যা করতে পারে। রাত্রি ইভানের কথা শুনে তার আম্মুকে তার রুম থেকে বের করে দিয়ে দরজাটা লক করে দিল। রাত্রি এত পরিমাণে রেগে গেছে যে রাগে তার শরীর কাঁপছে। রাত্রি কোনো কথা না বলে ইভানের দিকে একবার তাকিয়ে বেল্ট হাতে নিল। রাত্রি আর কোনো কথা না বলে ইভানকে বেল্ট দিয়ে অনবরত মারতে লাগলো। ইভান চুপচাপ মার খাচ্ছে, কিছু বলছে না এবং কি চিৎকারও করছে না। রাত্রি ইভানকে বেল্ট দিয়ে প্রায় 5 মিনিট অনবরত পিটাতে লাগলো। ইভানের চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু ইভান মুখ দিয়ে কোনো কথা বের করছে না, চুপচাপ মার খাচ্ছে। এক পর্যায়ে রাত্রি ইভানকে মারতে মারতে আধা মরা করে দিল। তারপর ইভানের দিকে তাকিয়ে একবার রুম থেকে রেগে বেরিয়ে গেল। রাত্রি ইভানকে এত পরিমাণে মেরেছে যে কিছুক্ষণের মধ্যেই ইভান অজ্ঞান হয়ে গেল। রাত্রি লাঠিটা ফুলরে ছুঁড়ে মেরে রুম থেকে বেরিয়ে যায়। রাত্রি নিচে চলে এসে মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। তখন তার আম্মু বলে, একটা ছেলে কিভাবে তার আম্মুকে খুন করতে পারে, বিষয়টা জাস্ট ভাবতে পারছি না আমি। আমার ভয় করছে। তুই ওই ছেলেকে পুলিশে দিয়ে দে, না হলে আমাদেরকেও মেরে ফেলতে পারে। ভাবতে পারছি না আমি কি করব। পুলিশে ধরিয়ে দিলে আমার হাতে কোনো প্রমাণ নেই, আর এইভাবে মারার কারণে আমরাই না ফেঁসে যেতে পারি। তো এখন কি করবি? জানি না। আমি কিছু জানি না। তুই ওই ছেলেকে আজই বাড়ি থেকে বের কর। কি করবি না করবি আমি জানি না। ছেলেটা যদি কোনোভাবে ছাড়া পেয়ে যায় তো আমাদের কপালে দুঃখ আছে। তেমনটা মনে হচ্ছে না। আচ্ছা, আব্বুকে একটা কল করে দেখি কি বলে। এই বলে রাত্রি ফোন বের করে তার আব্বুকে কল করতে যাবে, এমন সময় কলিং বেল বেজে ওঠে। রাত্রি আর তার আম্মু একটু চিন্তায় পড়ে যায় যে এখন কে আসতে পারে। এমন তো কেউ নাই যে বাড়িতে আসবে। তখন রাত্রির আম্মু বলে, আমি দেখে আসি কে। সাবধানে, আগে দেখবে কে, তারপর দরজা খুলবে। এখন তো কেউ আসার কোনো কথা না, আর আব্বু তো বাসায়ও নাই যে কাজের জন্য আসবে। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে রাত্রির আম্মু দরজা খুলতে চলে যায়। দরজার কাছে গিয়ে কাজ দিয়ে দেখতে লাগে কে এসেছে। রাত্রির আম্মু তাকিয়ে দেখে রাত্রির আব্বু। এটা দেখে সাথে সাথে রাত্রির আম্মু দরজা খুলে দেয়। এতক্ষণ লাগে দরজা খুলতে? তুমি না কালকেই চট্টগ্রাম গেলে ব্যবসার কাজে, তাহলে চলে এলে কেন? আর এত ফার্স্ট কেমনে আসলে?
চট্টগ্রাম যাইনি। যে সমস্যা হয়েছিল তা এখান থেকেই সমাধান হয়ে গেছে, তাই আর যাওয়ার প্রয়োজন পড়েনি। তাহলে এতক্ষণ কোথায় ছিলে? অফিসে ছিলাম রাতটা, আর এতক্ষণ পর্যন্ত। রাত্রি কোথায়? ড্রয়িং রুমে বসে আছে, যাও দেখো। তারপর রাত্রির আপু ভিতরে চলে আসে। তিনি তাকিয়ে দেখেন রাত্রি মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। তিনি গিয়ে রাত্রি মাথায় হাত দিয়ে বলেন, কিরে মা, কি হয়েছে? এভাবে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? আব্বু তুমি কি হয়েছে, এভাবে বসে আছিস কেন? তুমি না চট্টগ্রামে গেছিলে, চলে এলে কিভাবে? না, যাইনি, অফিসে ছিলাম। এখন বল, তোর কি হয়েছে? অনেক কিছু হয়ে গেছে। কি হয়েছে খুলে বল। আর ওই ছেলেটা কি করেছে? যত সমস্যা তো ওই ছেলেটাকে নিয়ে। ছেলেটা এখন কোথায় আছে? আর তোকে কিছু করেছে নাকি? তারপর রাত্রি এক একে সব খুলে বলে তার আব্বুকে, শুধু খাইয়ে দেওয়া আর তাকে কিস করার ব্যাপারটা বাদ দিয়ে, আর একটু আগে বলা ইভানের কথাটা। আচ্ছা আব্বু, একটা ছেলে কতটা জঘন্য হলে তার মাকে খুন করতে পারে ভাবছো তুমি? ভালো হয়েছে, আমার কোনো ছেলে নাই। যদি ওই ছেলের মতো হইতো, চল আমিও তো একটু দেখি কে ওই ছেলে যে তার মাকে খুন করে এত মহৎ কাজ করেছে। তারপর রাত্রি আর তার আব্বু আম্মু সহ উপরে উঠে রুমের সামনে চলে আসে। রাত্রির দরজাটা খুলে ভিতরে ঢুকে সাথে তার আব্বু আম্মু। তার ভিতরে ঢুকে চমকে যায়। ছেলেটা অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে, আর শরীরে বিভিন্ন স্থান থেকে হালকা রক্ত পড়ছে। এত বাজেভাবে রাত্রি ইভানকে মেরেছে যে তারা ভাবতেই পারছে না। তখন রাত্রি আম্মু বলে, ছেলেটাকে এইভাবে কেন মেরেছিস? ছেলেটা তো মরে যাবে। মরলেই ভালো। এই দুনিয়াতে ওর মতো ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ইভান যতই অপরাধ করুক, এভাবে কেউ কাউকে মারে? ছেলেটার মুখটা এদিকে ঘোরা তো, মুখটা একটু দেখি, দেখতে পারছি না। রাত্রিকে ইভানের চুল সরিয়ে মুখটা ভালো করে তার আব্বুর দিকে ঘোরায়। তার আব্বু সাথে সাথে অস্থির হয়ে বলে, রাত্রির আপু সাথে সাথে গিয়ে ইভানকে ধরে আর তুলে বিছানে শুয়ে দেয়, আর সাথে সাথে ফোন বের করে ডক্টরকে কল করে 10 মিনিটের মধ্যে আসতে বলে। রাত্রি আর তার আম্মু কিছুই বুঝতে পারছে না। তখন রাত্রি বলে, আব্বু, তুমি এই ছেলেকে চিনো? কথাটা বলতে রাত্রি আপু ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয় রাত্রিকে। রাত্রি টাল সামলাতে না পেরে সোফায় গিয়ে ছিটকে পড়ে। সাথে সাথে গিয়ে রাত্রি আম্মু রাত্রিকে গিয়ে ধরে। তখন রাত্রি বলল, আব্বু, তুমি আমার গায়ে হাত তুললে? এই প্রথম হাত তুলতে বাধ্য হলাম। তুই জানিস এই ছেলেকে? ওর সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? না, কে এই ছেলে? এই ছেলে হচ্ছে বাংলাদেশের টপ বিজনেসম্যান ইকরাম চৌধুরীর ছেলে ইভান চৌধুরী। আর এই ছেলের সন্ধান পাওয়ার সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? এই ছেলে চাইলে আমাদের কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলতে পারে। তুমি এসব কিভাবে জানো? আমি বিজনেসের কাছে কয়েকবার গেছি, ওনার অফিসে এবং বাসায়। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে, তাই এসব জানি। ওর আম্মু ছোটোবেলায় মারা যায়। তার বেশ কয়েক মাস পর ইকরাম চৌধুরী বিয়ে করে আনে মিসেস মেহের চৌধুরীকে। ওর আম্মু মারা যায়নি, ও নিজে মেরে ফেলেছে। যে কথাটা একটু আগে ওর নিজে আম্মু আর আমাকে বলেছে। এই ছেলে একটা খুনি। এই খুনির জন্য তুমি আমাকে মারলে। এই খুনির প্রতি এত দরদ কেন তোমার? ও আব্বু অনেক বড়লোক বলে? রাত্রির কথা শুনে তার আব্বু রেগে যায় এবং রাত্রিকে মারতে আসে। রাত্রির আম্মু গিয়ে তার আব্বুকে আটকায়। তখন তার আব্বু বলে, এই তুই কাকে কি বলছিস জানিস? তুই কাকে খুনি বলছিস? সব কিছু জানা দরকার নেই। একটা ছেলে কতটা ভালো হলে যে তার আম্মুকে মেরে ফেলতে পারে তা আমি জানি। সব কিছু জানিস না তুই, আবার আমার মুখে মুখে কথা বলিস। ওর মাকে ও খুন করেনি, ওর আম্মু অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মানে তুমি এসব কি বলছো আব্বু? আর তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমাকে বললো কেন ওর আম্মুকে মেরে ফেলেছে সে? আর এত মার খাওয়ার পরেও কেন বললো না কেন? হুম, আমি যা বলছি ঠিক বলছি। ইভানের যখন 4 কিংবা 5 বছর বয়স, তখন ইভান তার আম্মুকে নিয়ে ঘুরতে বের হয়। তখন তার আব্বু তাদের সাথে ছিল না, তিনি ছিলেন অফিসে। ইভান আর তার আম্মু ঘুরতে বের হলে ইভান রাস্তার অন্য সাইডে আইসক্রিমের একটা দোকান দেখে জেদ ধরে বসে সে আইসক্রিম খাবে। তার আম্মুকে তাকে অনেক বোঝাতে থাকে, কারণ রাস্তায় অনেক গাড়ি চলাচল করছিল, আর একটা মহিলার পক্ষে এতটা সহজে রাস্তা ক্রস করা সম্ভব ছিল না। কিন্তু কোনো লাভ হয়নি। ইভান অনেক কান্নাকাটি করতে থাকে।
তখন তার আম্মু উপায় না পেয়ে রাস্তায় গাড়ি কমলে তিনি ইভানকে এক সাইডে রেখে সাবধানে রাস্তাটা ক্রস করে ওই সাইডে চলে যায়। এটা ছিল ওনার একমাত্র ভুল। তারপর ইভানের আম্মু 2টা আইসক্রিম নেয়। ইভান রাস্তার অন্য সাইড থেকে তার আম্মুকে আইসক্রিম দেখে খুশিতে ইভান কোনো কিছু না বুঝে দৌড়ে রাস্তার মাঝ দিয়ে তার আম্মুর দিকে আসতে থাকে। তার আম্মু আইসক্রিম ফেলে দিয়ে কোনো কিছু না দেখেই ইভানের দিকে দৌড়ে যেতে লাগে। এমন সময় একটা গাড়ি এসে ইভানের আম্মুকে ধাক্কা দেয়। সাথে সাথে তিনি স্পট ডেড হয়। আশেপাশের লোকজন জড়ো হতে লাগে আর ইভান দৌড়ে এসে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। কথাগুলো বলেই থেমে গেল রাত্রির বাবা। কথাগুলো শুনে রাত্রি আর তার আম্মুর চোখ থেকে পানি পড়তে থাকে। রাত্রির বাবার চোখের কোনো জল চলে এসেছে। রাত্রির বাবা চোখের কোণে জমে থাকা পানি মুছে নিয়ে আবার একটা নিঃশ্বাস ফেলে বলল, ইভানের বয়স কম থাকায় ইভান শুধু মা মা করতে থাকে আর মা মা করতে থাকে। ইভানকে কোনোভাবেই সামলাতে পারছিল না তার বাবা। ইভান শুধু সারাক্ষণ মা মা করে কাঁদত। তারপর ইকরাম চৌধুরী কোনো উপায় না পেয়ে ইভানের জন্য মিসেস মেহের চৌধুরীকে বিয়ে করে আনে, কিন্তু কোনো লাভ হয়নি। ইভানকে অনেক বোঝানোর পরও কিছু বুঝতে চায় না। সে মেহের চৌধুরীকে নিজের মা মেনে নিতে পারছিল না এবং ইভানকে সেই ছোট থেকে আজ পর্যন্ত কোনো দিন মিসেস মেহের চৌধুরী এমনকি ইভান সেই ছোট্ট থেকে আজ পর্যন্ত মিসেস মেহের চৌধুরীকে মা বলে ডাকেনি। ইভান আস্তে আস্তে বড় হতে থাকে আর বুঝতে থাকে। তখন থেকে ইভান ভাবে তার মায়ের মৃত্যুর জন্য একমাত্র সেই দায়ী, আর তার আব্বুকে ঘৃণা করতে থাকে। কেননা ইকরাম চৌধুরী মিসেস মেহের চৌধুরীকে বিয়ে করেছিল। ইভান ভাবে তার আব্বু কোনো দিন তার আম্মুকে ভালোবাসেনি, যার কারণে তিনি নতুন করে বিয়ে করে এনেছিলেন। আর সাথে মেহের চৌধুরীকেও ঘৃণা করতে থাকে। ইভানকে আজ পর্যন্ত কেউ বোঝাতে পারেনি যে একমাত্র তার জন্যই ইকরাম চৌধুরী বিয়ে করেছিল। এটা বুঝতে ইভান নারাজ। মিসেস মেহের চৌধুরী ইভানকে অনেক ভালোবাসে, নিজের ছেলে ভাবে। তাই তো মেহের চৌধুরী বিয়ের পর ইভানের জন্য কোনো বাচ্চা নেয়নি। ইভানকে নিজের ছেলে ভাবে, কিন্তু ইভান এটা মানতে নারাজ। ইভান ভাবে এটা কেবল অভিনয়। ইভান প্রতিনিয়ত মিসেস মেহের চৌধুরীর সাথে বাজে ব্যবহার করে, কিন্তু তিনি সব সহ্য করে নিজের ছেলে ভাবে। তার একটাই আফসোস যে তিনি বিয়ের পর থেকে আজ পর্যন্ত ইভানের মুখ থেকে একবারের জন্য মা ডাকটা শুনতে পায়নি। এবং তিনি এটাও বিশ্বাস করেন যে কোনো না কোনো দিন ইভান ওনাকে মা বলে ডাকবে আর বুকে জড়িয়ে নেবে। রাত্রির আব্বুর কথা শুনে রাত্রি কি বলবে ভেবে পাচ্ছে না। চুপচাপ মাথা নিচু করে আছে আর চোখের কোণ থেকে পানি পড়ছে। রাত্রির নির্দোষ একটা ছেলেকে এত বাজেভাবে মেরেছে, তাও আবার 2বার। রাত্রির আব্বু আম্মু কোনো কথা বলছে না, চুপ করে আছে রাত্রি। কোনো কথা না বলে ইভানের পাশে গিয়ে বসে। ইভানের মাথায় হাত বোলাতে থাকে। এটা দেখে তার আব্বু আম্মু খানিকটা অবাক হয়, কিন্তু কিছু বলে না। কিছুক্ষণের মধ্যে ডক্টর চলে আসে। ডক্টর এসে ইভানের এই অবস্থা দেখে খানিকটা আর জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে বলে,